আমি টাইম ট্রাভেল করেছি। টাইম ট্রাভেলের আগে 1000 বছর ধরে আমি যুবরাজ্ঞী ছিলাম, সব ষড়যন্ত্র আটতাম। অবশেষে আমার ছোট্ট ছেলেকে কোলে নিয়ে সিংহাসনে বসলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তেল শেষ হয়ে প্রদীপ নিভল মরে এই ইউনিভার্সিটিতে চলে এলাম। সং পরিবারের আসল মেয়ে হয়ে, যদিও আমার রাজসিংহাসনের সাথে তুলনাই চলে না। তবে এই যুগটা নতুন, কিন্তু এই আসল দেহটা। সং ইউথ্যাং, ভালো মন্দ বুঝতে শিখো। তুমি একটা গেয় মেয়ে, শীর্ষ ধনী পরিবারে বিয়ে হওয়াটাই তোমার ভাগ্যের চরম সৌভাগ্য। ওই তোমার হয়ে পালন করেছে সং পরিবারের বড় মেয়ের সব দায়িত্ব এতগুলো বছর ধরে, আর এখন তুমি তাকে কোমায় থাকা রোগীর সাথে বিয়ে দিতে চাও। তোমার কি কোনো বিবেকবোধ নেই? আসল মেয়ে আর তার মা ছিল দুর্বল, তাই তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। প্রকৃতা সান মেইফাং তার অবৈধ মেয়েকে নিয়ে সং রুয়েই ঘরে ঢুকে পড়ে। যতদিন না বাগদত্তা অ্যাক্সিডেন্টে কোমায় চলে গেল, তখনই মনে পড়ল আমাকে খুঁজে আনতে, নিজের রক্তের মেয়েকে বিপদের ঢাল হিসেবে ব্যবহার করতে। দিদি, শুনেছি গ্রামের গরিব মেয়েরা খুব সস্তা, 5 টাকাতেই বুড়ো লম্পটদের সাথে ঘুমায়। তুমি একটা কোমায় থাকা রোগীকে বিয়ে করলে কি এমন ক্ষতি? তুমি হাসছো কেন? ঠিকই তো, তুমি তো কখনো পাওনি অভিজাত শিক্ষা। জানোই না আসল ফরাসি ভদ্রমহিলা কেমন আচরণ করে। তুমি আমাকে মারার সাহস পেলে? আমার জানার দরকার নেই ফরাসি ভদ্রমহিলা কেমন হয়। আমি শুধু চাইনিজ নীতিনৈতিকতা আর লজ্জাশরম জানলেই যথেষ্ট। সত্যিই রক্ষিতার পেটের নিজ দাসী, মুখে নোংরা কথা আর কুকুরের ঘেউ ঘেউ ছাড়া কিছু নেই। আমি জানি তুমি আর তোমার মা দুজনেই আমাকে ঘৃণা করো। তোমার কিছু বলার থাকলে আমাকে বলো, কিন্তু তোমার বাবাকে রাগিও না। শ্রীমতী সান, মিস জিয়ান কথা বলছেন। আপনি একজন রক্ষিতা হয়ে মুখ খুলছেন কেন? তুমি আমাকে চড় মারার সাহস পেলে আর আমাকে ডাকলে। সে আমাকে শ্রীমতী সান বলল। সাং ইউটাং, তুমি কি করো? তোমার মা তোমাকে কি শিখিয়েছে? এখন তো নতুন যুগ, তোমার মাথায় এখনো সেই পুরনো সামন্ততান্ত্রিক ভূত ভর করে আছে। যুগ বদলেছে বটে, কিন্তু ভদ্রতা আর লজ্জাশরমের নিয়ম তো বদলায়নি। সান মেফাং তো ছিল একজন সাহায্যপ্রাপ্ত গরিব ছাত্রী, অথচ সে তার হিতৈষী স্বামীর বিছানায় উঠেছে আর পরোক্ষভাবে তাকে মেরে ফেলেছে। এ তো নিচক নৈতিক অধপতন। আসল মা মেয়ে সহজেই শোষিত হতো, কিন্তু আমি তো একসময়ের মহারানী। এখন যুগ বদলেছে বটে, একাধিক স্ত্রী রাখা আর সমর্থন করা হয় না। বাবা যখন শ্রীমতী সানের সাথে অবৈধ মেয়ের জন্ম দেন, তখনও মায়ের সাথে ডিভোর্স হয়নি। আমি ভদ্র মানুষ, তোমার যদি অবৈধ মেয়ে আর উপপত্নী ডাক পছন্দ না হয়, তবে আমি বলতে পারি রক্ষিতা আর জার্জ। তোমার যদি ভদ্রতা থাকে, তবে জানা উচিত আমি তোমার বাবা। বাবা মায়ের ঠিক সম্বন্ধ, আমি সেই বিয়ে করাতে চাই। জিজাং বাড়িতে তোমাকে বিয়ে করতেই হবে। আমি তো মানা করিনি, কিন্তু সেই প্রাচীনকাল থেকে মেয়ের বিয়েতে যৌতুক লাগে। বাবা, আপনি তো আমাকে কোনো যৌতুক দেননি। এভাবে হুট করে বিয়ে করলে লোকে কি বলবে না যে সং বাড়ির কোনো ভদ্রতা নেই? সাং ইউটাং, তোমার লোভের শেষ নেই। ওই যে 5 বছর ধরে সং বাড়ির বড় মেয়ের দায়িত্ব পালন করেছে। তার যৌতুকের উপর তোমার কি অধিকার আছে? উপপত্নীর ছেলের মুখে এমন কথা? তাহলে আমি বাইরে গিয়ে যে কোনো কাউকে খুঁজে নিই, সে তোমার বদলে সং বাড়ির বড় ছেলের দায়িত্ব পালন করুক। সাং ইউটাং, তুমি পাগল হয়ে গেছ। আমি তোমার আপন ভাই, উপপত্নীর ছেলে ভাই আবার কি? তুমি তো সবসময় মাকে অবহেলা করতে, আর শ্রীমতী সানকে নিজের মা বলে মেনে নিয়েছ। আসলে বাবার কামান্ধ মাথায় সেই পা ধোয়ার দাসীকে ঘরের কর্ত্রী বানানো হয়েছে, নইলে তুমি তো উপপত্নীর ছেলেও হতে পারতে না। তোমার অবৈধ বোনের মতো তোমরাও অবৈধ সন্তান। তুমি বাবা, কনের গাড়ি আসতে আর বেশি দেরি নেই। কনের মুখে একটা থাপ্পড় পড়লে অপমানটা কি শুধু আমার, নাকি শীর্ষ ধনী জিয়াং পরিবারের? বুঝতে পেরেছ তো? তাহলে চুপচাপ গাড়িতে উঠে বিয়ে করতে যাও। আমি চুপচাপ যাব, কিন্তু তার আগে বিয়ের যৌতুকটা ঠিকমতো দাও। $10,00,000? এটা তো সম্ভবই। একটা কানের দুলের দামও না। বাবা, আমি এই পরিবারের বৈধ চেষ্টা করব না। সাং ইউটাং, আমার সাথে চালাকি করো না। কথা না শুনলে তোমাকে বেঁধেই বীজের গাড়িতে তুলে দেব। তোমার যা খুশি করো, তবে আমাকে বেঁধে গাড়িতে তুললে
আমি জিয়াং পরিবারের বড় ছেলেকে খুন করে বলে দেব এটা তোমারই নির্দেশে হয়েছে। সাং ইউতাং তো ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে। একটা অসভ্য মেয়ে, তার সাহস আসবে কি করে? বাবা আমি ভদ্র মানুষ, একদম উপায় না থাকলে আমি কি আর এমন করতাম? কখনোই না। ভাবার জন্য 10 সেকেন্ড সময় দিলাম। নাও। প্রাচীন যুগ থেকে আসার সুবিধাই হলো আসল ভালো জিনিস চেনা যায়। যদিও তুমি আমার আদরের বাবা, ভদ্রতা বোঝো না, কিন্তু আমি তো একজন শিক্ষিত ভদ্রমহিলা। বিশাল যৌতুক দিতে না পারলেও খালি হাতে তো যাব না। এগুলোই আমার বিয়ের যৌতুক হিসেবে রইল। তুমি। ধন্যবাদ বাবা মেয়ের জন্য যৌতুক দেওয়ার জন্য। সাং ইজুতাং, তুমি। ধন্যবাদ ভাই বোনের জন্য যৌতুক দেওয়ার জন্য। দিদি তুমি বাবাকে এভাবে রাগাতে পারো না। যেহেতু বোন এমন জেদ করেই দিতে চাইছে, তাহলে আমি বৈধ জ্যেষ্ঠ কন্যা হিসেবে এই উপহার অনিচ্ছা সত্ত্বেও নিয়ে নিলাম। তুমি বড় মেয়ে, জ্যাকরে বীজের গাড়িতে উঠুন। আমি সং ইউতাং আজ বিবাহিতা হচ্ছি। বিদায় বাবা, বিদায় ভাই, বিদায় বোন। শুন উপপত্নী, আপনার জন্মগত মর্যাদায় আমাদের বাড়ির চৌকাঠ পেরোনোরই কথা না, কিন্তু যেহেতু বাবা কামান্ত হয়ে গেছেন তাই আমি মেয়ে হিসেবে বেশি কিছু বলতে চাই না, কিন্তু তুমি সবসময় মনে রেখো নিজের আসল জায়গাটা। আমি দিদি, তুমি কি ভাবছো জিয়াং বাড়িতে বিয়ে হলেই সুখের দিন আসবে? শীর্ষ ধনী পরিবারের পুত্রবধূ হওয়া এত সহজ নয়। 10 বছর যুবরাজ্ঞী ছিলাম, শেষ পর্যন্ত সিংহাসনের রাজসিংহাসনে বসেছি। রাজপ্রাসাদের ষড়যন্ত্রে ভয় পাইনি, ঘরের ষড়যন্ত্রে ভয় পাবো? এই যুগে সবার উপরে ওঠা সম্ভব না, কিন্তু এক জিনিস বদলায়নি, টাকা আর ক্ষমতা থাকলেই রাজা হওয়া যায়। শীর্ষ ধনীর বাড়িতে বিয়ে করাই আমার একমাত্র সুযোগ, যা আমি কাজে লাগাতে পারি। বোন, নিজের দিকেই নজর দাও, কারণ উপপত্নীর মেয়ে কখনোই ভদ্র সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। চেন আন্টি, কিছু ফল খান। আমি ফল খাই শুধু ইম্পোর্টেড। তুমি এগুলো কি রাস্তার ধারের ভাঙা ফল কিনে এনেছ? আমি দেখলাম খুব টাটকা, তাই কিনে নিয়ে এলাম। মিস সাং এসেছেন। ইউতাং, পথে তোমার খুব কষ্ট হয়েছে। গাড়িতে বমি লাগেনি তো? ও হ্যাঁ, বাসায় কিছু ফল রাখা আছে। আমি জানি না তুমি কি পছন্দ করো, তাই সবকিছুই ধুয়ে রেখেছি তোমার জন্য। ইনি আমার শাশুড়ি, তাহলে ইনিকে? জিওলান, বাবাকে এক গ্লাস পানি দাও। বাবার প্রথম প্রেমিকা চেন রুইয়িন। ইনি নিশ্চয়ই তার গর্ভজাত উপপত্নীর ছেলে জিয়াং কিমিউ আর তার স্ত্রী উকাইশিয়া। ওহ আচ্ছা। জিজাওতাং এসেছে মনে হয়। হা 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 হা। নতুন বউ প্রথমবার বাড়িতে এলে ভালো ধারণা দেওয়া উচিত। তোমার জন্য নতুন জামা কিনেছিলাম, পরলে না কেন? হা হা হা। আরে পুত্রবধূ প্রথম দিন আসছে, তাড়াতাড়ি করে ভালো কিছু রান্না করতে হবে। আমি ভোরবেলা উত্তরের বাজার থেকে দেশি মুরগি আর হাঁস কিনে এনেছি। ভালো জামা পরে গেলে ওটা নষ্ট হয়ে যেত না। তাহলে বাজার শেষ করে বাসায় এসে বদলে নিতে পারতে। ওয়াং ম্যানেজার বলছিল পুত্রবধূ। আসল দেহের স্মৃতির সাথে তো কোনো পার্থক্য নেই। আমার শ্বশুর তো কর্তার নিজের সন্তান। সেবার চেন রুইন বিনা বিয়েতে গর্ভবতী হয়ে পড়ে। কর্তা তাকে নিশ্চিন্ত করতে নিজের ছেলেকে গ্রামে পাঠিয়ে দেন। পরে কর্তার কিডনি বিকল হয়ে গেলে তখন তার কথা মনে পড়ে জিয়াং গুজিয়াংকে খুঁজানো হয়, কিন্তু সেটা কিডনি নেওয়ার জন্য। চেঁচামেচি করছ, কিছু মানায় না। গুজিয়াং আর শিওলান তো এমনই অভদ্র। তুমি তাদের সাথে রাগ করছো কেন? কিন্তু এই মিস সং ঘরে ঢুকেই বড়দের সালাম পর্যন্ত করল না। শুনেছি তুমি ছোটবেলা থেকে মায়ের সাথে গ্রামে বড় হয়েছ, হাই স্কুলও শেষ করতে পারোনি। আমরা খুব নিয়ম মেনে চলি। তুমি যেহেতু এই বাড়িতে বিয়ে করে এসেছো, আজ থেকে নিয়ম মানতেই হবে। চেন আন্টি,
নতুন বউ তো লাজুক, আপনি বড় মানুষ হয়ে একটা বাচ্চার সাথে এমন করবেন না। শিউলান, তুমি জিয়াং বাড়িতে ফিরেছ তো 1 বছরের বেশি হলো, তবু একটুও নিয়ম শিখলে না? ভুল বুঝতে পেরেছ যখন, তাহলে আমিও আর শাস্তি দেব না। তোমরা স্বামী স্ত্রী দুজনে নতুন বউকে নিয়ে মন্দিরে গিয়ে একদিন এক রাত হাঁটু গেড়ে থাকো, তাহলেই আমি বিষয়টা আর ধরব না। নতুন বুকে মন্দিরে হাঁটু গেড়ে রাখার কোনো মানে হয়? আমরা দুজন গিয়ে হাঁটু গেড়ে থাকলে চলবে না? গুয়াচিয়াং, জানি ছোটবেলায় তোমাকে কেউ শেখায়নি, কিন্তু বুঝে রাখো, এই বাড়ির নিজস্ব নিয়ম আছে, বিশেষ করে আমাদের জিয়াং পরিবারের মতো শতবর্ষী সম্ভ্রান্ত বংশে। তুমি জিয়াং বাড়ির বড় ছেলে, সবচেয়ে জরুরি হলো ভালো রুচি আর আদব কায়দা থাকা। তুমি মানুষকে মারো কেন? স্যার, সে আমাকে মেরেছে। তুমি কি জানো না আমি জিয়াং পরিবারের বড় ছেলে? তার সাথে কথা বলছি। সাং ইউতাং, তুমি আবার কে? সাহস হলো আমার মাকে মারার? উপপত্নীর ছেলের আরো বেশি কথা বলার অধিকার নেই। বাজে বকো না, ইনি তোমার দাদি চেন আর তোমার কাকা। আমি তো শুধু জিয়াং পরিবার থেকে একটু সুবিধা নিতে চেয়েছিলাম, এই বৃদ্ধের চোখের মনির সাথে ঝামেলা করতে চাইনি। চেন রুইং, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। শ্বশুর শাশুড়ি তো সহজ সরল মানুষ, আমি যদি চুপ করে সহ্য করি তাহলে ভবিষ্যতে ভালো দিন দেখব না। সব দোষ আমার বাবার, সে আমাকে ঠিক করে বলেনি। আমাদের দাদি মারা যাওয়ার পর দাদা আর বিয়ে করেননি। এখানে এসে দেখি আরো একজন পুরনো উপপত্নী দাদি আছেন এবং একজন উপপত্নীর পেটের কাকা। আমি ভুল করেছি মিস সং। আমি অন্তত আন্তর্জাতিকভাবে নামকরা একজন নৃত্যশিল্পী, নামকরা মানুষ। তুমি কেমন করে এই কথা বলে আমাকে অপমান করতে পারো? আপনি তো আমাদের পরিবারের কাজের লোক নন, আমাদের সাথে রক্তের সম্পর্ক নেই, দাদার সাথে বিয়েও করেননি। আপনাকে দাদি না বলে তবে কি বলবো? দাদা, আমরা ছোটরা আপনাকে কিছু বলা উচিত না, কিন্তু না বললে লজ্জা তো আমাদেরই, জিয়াং পরিবারেরই। আপনি একজন সম্ভ্রান্ত মানুষ, বয়স হয়েছে বলে কি এই ব্যাপারে এত বোকামি করবেন? আমি বোকামি করছি? আপনার যদি সত্যি এই মহিলাকে পছন্দ হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করে ঘরে তুলুন, উপপত্নী করে রাখুন। কিন্তু এখন তো তিনি উপপত্নী নন, আপনি একজন বিধুর বৃদ্ধ আমার সামনে তার সাথে হাতাহাতি করছেন, এটা কেমন কথা? ভাগ্যিস আমি কিছুটা নিয়ম কানুন জানি, তাই না বুঝেও সম্মান করে পুরনো উপপত্নী দাদি বলেছি। এটা যদি কোনো আধুনিক যুবক হতো মুখের উপর বলতো, সামনে সবার মাঝে বলতো বুড়ি বুড়ি ছেনালি ইত্যাদি। তুমি, এটা কি আমাদের পরিবারের সম্মানহানি নয়? কোন ভাই সারা জীবন পরিশ্রম করেছে, এখন শুধু পুরনো সম্পর্কের কথা ভেবে এই অসহায় পুরনো বন্ধুকে কয়েকদিন থাকতে দিয়েছে। তুমি এভাবে কাটা দিয়ে কথা বলছো, এটা কি কোন ভাইয়ের বুকে ছুরি মারার মতো নয়? আমি 4টি ক্লাসিক আর 5টি ধ্রুপদী গ্রন্থ পড়েছি, নীতিনৈতিকতা শিখেছি, কিন্তু কোনোদিন শুনিনি কোনো ভদ্রলোকের মহিলা বন্ধু তার বাড়িতে এসে হুকুম দেবে অনেক ছেলেকে শাস্তি দেবে, মন্দিরে হাতে কাটতে বাস করবে। এই নিয়মটা খুবই অদ্ভুত, এটা তো চীনের মতো না। কবে থেকে তুমি জাপানি নাগরিকত্ব নিলে? অত আনন্দের দিনে অত হয়েছে কিসের? সবাই একটু থামো। নতুন বউ প্রথমবার বাড়ি ঢুকেছে, মন্দিরে হাঁটু গাড়ার ব্যাপারটা বাদ দাও, কিন্তু চা তো দিতেই হবে। দাদু, বাবা মা, আপনারা বসুন। আমি 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 এই মিসেস চেন আর উপপত্নীর ছেলে কাকুকে একটু সরে যেতে বলছি। কোন ভাই, তোমার বাড়ির বউ যদি আমাকে সহ্য করতে না পারে তাহলে আমি কিংইউদের পরিবার নিয়ে চলে যাচ্ছি। আমি নতুন বউ, প্রথম দিন বাড়িতে এসে বড়দের শ্রদ্ধা জানাচ্ছি। তোমার সাথে কি সম্পর্ক? তোমার যুক্তি অনুযায়ী তোমার আজ রাতেই ট্রেনের টিকিট কেটে নিষিদ্ধ নগরীতে গিয়ে কয়েকদিন থাকা উচিত। সিকিউরিটি যদি তোমাকে তাড়ায় তাহলে বুঝবে তারা তোমাকে সহ্য করে না। তারপর কাঁদো, চিৎকার করো, ফাঁসিতে ঝোলো, আর দেশের নিষিদ্ধ নগরীটা তোমার নামে লিখিয়ে নাও। রুইন, তুমি আর কিংইউ আগে সরে যাও। আমি যাও তো। বাবা, ওই যে। আরে শুন শুন, দাদু, চা খান। সবাই বলত মেয়েটা অশিক্ষিত, কিন্তু এই চালচলন তো দুনিজা দেখা মানুষের মতো, ঠিক সেই আমলের। যখন জিজাং পরিবার দুলছিল, আমার মা একাই গোটা সংসার সামলেছিলেন। একবার জিজাং বাড়িতে ঢুকেছ, এখন তুমি এই পরিবারেরই। নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ক্ষতি হতে দেব না। ধন্যবাদ দাদু।
বাবা চা খান। আরে আরে ভালো মেয়ে, খুব ভালো খুব ভালো। নাও এটা রাখো। ধন্যবাদ বাবা। মা চা খান। ভালো ভালো। এটা মুয়ানের ঘর, কিছুদিন এখানেই থাকতে হবে, একটু কষ্ট হবে। মা সত্যিই দুঃখিত। এই বুড়ো শুভকামনার জন্য জোর করে তোমাকে আমাদের বাড়িতে আনিয়েছে, কষ্ট দিয়েছে। এই টাকাটা ভবিষ্যতে মুয়ানের দেখাশোনার খরচ, বেশি না। তবু নিও, খারাপ ভেবো না। বাবা মা নিশ্চিন্ত থাকুন, আমি যেহেতু বিয়ে করেছি আমি জিয়াং বাড়িতেই থাকব। ভালো ভালো। তাহলে তাহলে তুমি একটু বিশ্রাম নাও, কোনো দরকার হলে আমাদের জানিও। হ্যাঁ হ্যাঁ, তুমি বিশ্রাম নাও। সত্যি যুগ যাই হোক, একজন নারী যদি ভালো থাকতে চায়, সবচেয়ে জরুরি হলো টাকা আর ক্ষমতা। কোনো উপায় বের করতে হবে। জিয়াং কিমিউয়ের গোটা পরিবার শেষ করে দিতে হবে। তারপর একটা বাচ্চা জন্ম দিলেই এই শীর্ষ ধনীর সব সম্পত্তি আমার হয়ে যাবে। আমি কি শুনলাম আমার বোনা হাই স্কুলও পাশ করেনি, রানফাফায় 3 বছর মাঝ কেটেছে। একটা ভীতু লাজুক সাধারণ মেয়ে, এই ভয়ঙ্কর মানসিকতা আর খুনোখুনির চিন্তা কিভাবে সম্ভব? ইউতাং, বিশ্রাম হয়েছে? তাড়াতাড়ি নিচে এসে রাতের খাবার খেয়ে নাও, তোমার দেবর ভাবিরাও ফিরেছে। জিয়াং কিমিজুর ছেলে, জিয়াং মুইজানের সৎ ভাই জিয়াং সিনিয়ান। আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা, ভালো। অবশেষে চলে যাচ্ছে। কাজের সময় তো দরজা বন্ধ করতে জানে, দরজাটাও বন্ধ করে না। আমার কাপড়ই তো এখনো পরা হয়নি। বৌমা, এসো এসো, বসো। তোমার জন্য ভালো খাবার বানিয়েছি। এই স্যুপটা খেয়ে দেখো, ভোরবেলা বাজারে গিয়ে তুলে এনেছি, বিকেলবেলা ধরে রান্না করেছি। ধন্যবাদ বাবা। খুব ভালো হয়েছে। ভালো লেগেছে তো কালকেও তোমার বাবাকে দিয়ে বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এই গায়ের মুরগিটা কত নোংরা, গন্ধটাও কেমন যেন। আমি তো ফ্রান্সের ফার্মের অর্গানিক মুরগি খেতে পছন্দ করি। এটা স্বাদ খুব সূক্ষ্ম, কোনো বাজে গন্ধ নেই। আমার কাছে তো দারুণ লাগছে। বড় বাবা, আমাকেও এক বাটি দিন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ এই নাও। ইনি বোধহয় ছোটবু, জিয়াং সিনিয়ানের স্ত্রী ওয়েন জিনিয়ান। দেখে তো জিয়াং কিমিউয়ের পরিবারের সাথে কিছুতেই মিলছে না। সত্যি দারুণ সুগন্ধ। ধন্যবাদ বড় বাবা। কিছু না, ভালো লেগেছে এটাই তো বড় কথা। তৃতীয় বৌদির ভাগ্য কত ভালো, তৃতীয় ভাইয়ের এত আদর, আর বড় বাবার হাতের সুপও পাচ্ছে। আর আমি নিছক একজন ড্রাইভারের মেয়ে, সবসময় কষ্ট পাই। বাঁচার চেয়ে মরে গেলেই বরং শান্তি পেতাম। ইমিকে, উনি তো তোমার বড় চাচার পালিতা কন্যা জিয়াং শিয়া। ওর বাবা তোমার মেজ চাচার ড্রাইভার ছিল। সেই বছর তোমার চাচাকে বাঁচাতে গিয়ে ওর বাবা মা দুজনেই মারা যায়। তাই তোমার মেজ চাচা ওকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। তুমি তো জানো সিজার ডিপ্রেশন আছে, মনটা খুব না, তারপরও সাহস হয় তোমার ওকে এভাবে উস্কানোর। এখনই ক্ষমা চাও, নিলে কিন্তু আমি ভালো হব না। জিনি জান, ওটা তোমারই অন্যায় হয়েছে। জিনিয়ান, আজকেও তো পারিবারিক ভোজ। তুমি এমন করতে পারো? তুমি তো বড় বউ, মনে একটু সহ্য শক্তি থাকা উচিত। আজ মুয়ানের বুয়ের ঘরে আসার প্রথম দিন। আর তুমি তোমার ননকে এমন করছো, এটা কি বড় বউয়ের মতো আচরণ হলো? আমি আবার কি ক্ষমা চাইবো? আমি তো শুধু এক বাটি স্যুপ খেলাম। আমি জানি তৃতীয় বৌদি আমাকে পছন্দ করে না। আমার মতো নিচু ঘরের মেয়ের এই জিয়াং বাড়িতে থাকার অধিকার নেই। বড় বাবার হাতে বানানো স্যুপও খাওয়ার যোগ্যতা নেই। আমার মরে যাওয়াই উচিত। সবাই আমাকে অপছন্দ করবেই, এটাই স্বাভাবিক। আরে না, এই তো আমাদের জিয়াং বাড়ির এত সম্পদ, আর এক বাটি স্যুপ নিয়ে এত লুকোচুরি। আসলেই গরিবী মানসিকতা গেল না। তোমরা বড়রা একটু বড়দের মতো আচরণ করো। নিয়মকানুন নাই জানো, তবু কি এত পক্ষপাতিত্ব করা শোভা পায়? যাতে বড় জ্যাঠামশাই আর মিস সঙ্গের চোখে না লাগে। সিজা, এই খাবারটা আমার নতুন বউ হিসেবে। প্রথম দিনের পারিবারিক ভোজ। জিয়াং শিয়া ইচ্ছা করেই ঝামেলা বাঁধিয়েছে। বাকিরা সুযোগ নিয়ে আমার শ্বশুর বাড়ির লোকদের অপমান করছে। কিভাবে সিজাকে মারতে পারো? কোনো আদব কায়দা নেই। আমি বড় ভাই, তুমি কি আসলে একটা পালিত মেয়েকেও সহ্য করতে পারছো না, নাকি আমাকেই সহ্য করতে পারছো না? পারছো না তো আগেই বলতে। আমি মাকে নিয়ে চলে যেতাম। পুরো পরিবার এত সুন্দর তাল মিলিয়ে কাজ করছে, এমন কাণ্ড নিশ্চয়ই আগে অনেকবার করেছে। দুঃখের বিষয় এই ছোটখাটো চাল আমি রাজপ্রাসাদে অনেক দেখেছি। দাদু, তুমি কি বলো? সিজা মেয়েটা আসলে খুবই অসহায়। ছোটবেলা থেকেই বাবা মা নেই আমাদের বাড়িতে। অন্যের অনুগ্রহে ওতগুলো বছর কাটিয়েছে, তাই মনটা একটু স্পর্শকাতর। সেটা স্বাভাবিক।
বড় ভাই তোমরা দুজন বড় মানুষ, একটু সহায় করো। এটা আমাকে ইঙ্গিত করছে। আসলে এই বুড়ো কর্তা সবকিছু বোঝেন, শুধু এক চোখ খোলা এক চোখ বন্ধ রাখেন। এত বছরের পালিত ছেলে। আচ্ছা, বুঝতে পেরেছি। এত রাতে কাজ কেন? পাশের বাড়ির লোক শুনবে। ভাববে দাদু মারা গেছেন। সংযুক্তা, তুমি কি পাগল হয়ে গেল? তুমি শিয়াকে মারলে? খাবার টেবিলে হইচই করছো, আবার তোমার বড় ভাবিকে নাম ধরে ডাকছো। তুমি সীমা ছাড়িয়ে ফেলেছো। কি অধিকারে আমার ছেলেকে মারলে? সত্যি যেমন বাপ তেমন বেটা। দেখো তোমার দুই সন্তানকে, একজন পাগল আরেকজন অভদ্র। তুমি নিজেই না বুঝে শুনে মানুষকে মারো, আর মুখে তোমার এত কথা। আমার বাবা মা আর ওই ভাবি কেউ কিছু করেনি, অথচ সে অকারণে তাদের উপর তাকে সহ্য করতে পারছে না, এই অপবাদ চাপিয়ে দিয়েছে। এটা পুরোপুরি ভিক্টিম মেন্টালিটি। ওর মাথা অবারই ঠিক নেই। ভালোই হলো আমি এইমাত্র চট মেরে ওকে জ্ঞান ফিরিয়েছি, না হলে বড় কোনো বিপদ হয়ে যেত। দাদু আমি জানি মিস সং আমাকে পছন্দ করে না, কিন্তু আমাদের জিয়াং পরিবারের ব্যাপারে দাদু দেখুন ওর অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। আজ ভিক্টিম মেন্টালিটি দেখিয়ে কান্নাকাটি করছে, নাটক করছে, কাল আরো পাগলামি করতে সাহস পাবে। আমরা তরুণরা দৌড়ে পালাতে পারবো, কিন্তু আপনার বয়স হয়েছে, হাঁটাচলায় সমস্যা। যদি কোনোদিন ও পাগল হয়ে রান্নাঘর থেকে দুটো দানিয়ে আপনাকে কুচি কুচি করে কেটে ফেলে, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। আমার মনে হয় এখনই জিয়াংশি ইয়াকে মানসিক হাসপাতালে পাঠানো হোক, সুস্থ হয়ে তারপর ফিরুক। আমি যাব না, আমার কোনো রোগ নেই। আমি যাব না, যাব না। রোগ নেই? রোগ নেই তাহলে এইমাত্র কি নাটক করছিলে? রোগ নেই মনে হয়? সারা দুনিয়া তোমার বিরুদ্ধে। রোগ নেই এক বাটি চিকেন স্যুপ নিয়ে মরতে বাঁচতে লেগে বড়দের অপমান করছো, ঘর অশান্তি করছো। সং কিউথাং, বুড়ি উপপত্নী, এটা আমাদের জিয়াং পরিবারের ব্যাপার। এতে তোমার মতো নগণ্য কারো কথা বলার অধিকার নেই। আমি বলেছি আমি উপপত্নী নই। তাহলে একটা রক্ষিতা হয়ে মুখ খুলছো কেন? আপনি রক্ষিতা বলেই সম্মান করে আপনাকে বুড়ি উপপত্নী বলছি, কিন্তু নিজের অবস্থানটা মনে রাখা উচিত। আমি নই। আমার মনে হয় জিয়াংশি ইয়াকে মানসিক হাসপাতালে পাঠানোই ভালো। চিকিৎসার খরচ আমাদের জিয়াং পরিবার দেবে, এতে ওর বাবা মায়ের জীবন বাঁচানোর ঋণ শোধ হয়ে যাবে। তুই কেজো মানুষ না বুঝে বকবক করিস না। শি ইয়ার ডিপ্রেশন, পাগলামির সাথে এর কি সম্পর্ক? ডিপ্রেশনে মানুষ নিজের ক্ষতি করে, কিন্তু ওর মতো যারা মনে করে সারা দুনিয়া ওর বিরুদ্ধে, তাদের বলে সাইকোটিক। তুই বোন তুমি নিজেই বেছে নাও, এখন শান্ত হয়ে ভাত খাবে নাকি আমি এখনই ফোন করে তোমাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেব? মনে হচ্ছে শান্ত হয়েই ভাত খাচ্ছে। তাহলে সবাই বসো, ঠিকমতো খাবার খাও। তুমি? বুড়ি খালাম্মা বড় বৌমা সংসারের নিয়ম ঠিক করছেন, আপনি চুপ করুন। কি আশ্চর্য, শিয়া বোনের কোনো আদব কায়দা নেই, সব তো আপনারই শেখানো, একেবারে এক সংসার। উপরেরটা বাঁকা তো নিচেরটাও বাঁকা। ম্যানেজার ওয়াং, এই বুড়ি খালাম্মার বসার জায়গাটা সরিয়ে দাও, ওকে মালপত্র রাখার ঘরে গিয়ে খেতে দাও। মালিক ও কোন ভাই, সব আমারই দোষ। অহেতুক ওই মেয়েটাকে রাগিয়ে দিয়েছি। এখন তো জিয়াং পরিবারে আমার আর কোনো জায়গাই নেই। আমি চলে গেলেই হলো। সঙ্গে ঠ্যাং, আমি এখনো চোখ বুঝিনি। এই সংসারে তোমার কথা বলার ক্ষমতা কুবে থেকে হলো? ভাগ্যিস আপনি এখনো বেঁচে আছেন, নইলে কি মুখ করে জিয়াং পরিবারের পুরুষদের সামনে যেতেন? এত ভালো একটা সংসার, বৈধা বৈধের কোনো ভেদ নেই, বড় ছোটর কোনো সম্মান নেই, সারাক্ষণ হুহুল্লোড। এই কেমন সংসার? আপনি তো সত্যিই ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, উল্টো নিয়ম চাপিয়ে দিচ্ছেন। তুমি? আমি উল্টো নিয়ম চাপাচ্ছি? সত্যিই তো গায়ের মানুষ, সাহস তো দেখি আকাশ ছোঁয়া। বিয়ে করে ঢুকেই এই শীর্ষ ধনী পরিবারের নাত বুয়ের জীবন শেষ করে দিলে। ইউঠাং, তোমার বাবা আর আমি ঠিক আছি। তুমি আমাদের জন্য দাদুর সাথে ঝগড়া করো না। হ্যাঁ, প্রবাদ আছে, অভাবের চেয়ে অসমান বন্টনই বড় সমস্যা।
সংসার চালানোর মূল কথা হলো সবার সাথে সমান ব্যবহার করা। কিন্তু আপনি তো চোখ বন্ধ করে রেখেছেন, বরং এক পেশে পক্ষপাত করছেন। দেখুন না কি বিশৃঙ্খলা হয়ে গেছে। শত বছরের পারিবারিক ঐতিহ্য, বাইরের শত্রু অল্প সময় কিছু করতে পারবে না, কিন্তু ভেতরের কলহ সব তছনছ করে দিতে পারে। এই রক্ষিতা এসে ঝামেলা বাঁধাচ্ছে। রক্তের দ্বন্দ্ব, সন্তানদের মনোমালিন্য, উপরে খারাপ হলে নিচেও খারাপ। গোড়া থেকেই পচন ধরেছে। এমন পরিবার কি টিকতে পারে? দাদু, সংযুক্তা অমন কথা বলার সাহস পাচ্ছে। আমাদের সংসারে আপনি যদি ওকে ভালো করে শায়েস্তা না করেন। ও বুঝতেই পারবে না এই সংসারে কার কথা শেষ কথা। হ্যাঁ বাবা, ইয়া তো এখনো বাচ্চা। মা শুধু বাচ্চাটাকে আগলে রাখছেন। আর এই মিশ্রণ এত বাড়িয়ে বলার কি আছে? মনে হচ্ছে আপনাকে অপমান করতেই এমন করছে। দাদু, জিয়াও ইয়া জানে সে এই সংসারে বাইরের মানুষ। জিয়াং পরিবারে থাকার যোগ্যতা তার নেই। আমি বরং মরেই যাই, তাতে বড় চাচা আর মিশ্রণ এর চোখের বিরক্তি দূর হবে। শিয়া যথেষ্ট হয়েছে। খেতে না চাইলে এখনই বের হয়ে যাও। জিজাং পরিবার কোনো নাট্যমঞ্চ নেই। তোমার নাটক করার জায়গা নেই। সবাই বসো, খাওয়া শুরু করো। সাং ইউথাং, আমার সাথে এসো। মিস সাং, তুমি আজ সত্যি অনেক বড় সাহস দেখিও। আমি চার সদ্গুণ মেনে চলা একজন নারী। যেহেতু আমি জিয়াং পরিবারের বড় নাতবু, আগেকার ভাষায় বলতে গেলে ভবিষ্যতের গৃহকর্ত্রী। নিজের দায়িত্ব পালন করছি, এটাই স্বাভাবিক। মনে হচ্ছে তোমার চিন্তাধারা বেশ সেকেলে। সেকেলে নয়, পূর্বপুরুষদের রক্ত ও চোখের জলে অর্জিত অভিজ্ঞতা। হাজার হাজার বছর ধরে প্রতিটি যুগে। যেহেতু শেষ পর্যন্ত গৃহকর্ত্রীর ধারণাটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটা রক্ত আর চোখের জলে শিক্ষা। আমি একা এই সংসারে এসেছি, হারানোর মতো কিছুই নেই আমার। কিন্তু দাদু, আপনার কি হারানোর সাহস আছে? যদি সত্যি তোমার যোগ্যতা থাকে, তাহলে এটা তোমারই হবে। তাহলে দাদু, আপাতত আমার হয়ে এটা সামলে রাখুন। ঠিক আছে। দাদু, নিজের উপপত্নীর ছেলে থাকা সত্ত্বেও রাজা ঝৌ ইউ শেষ পর্যন্ত ছিন্নভিন্ন লাশ হয়েছিলেন। রাজা কুই হুজানো রেহাই পাননি, কেউ কবর পর্যন্ত দেয়নি। কিন্তু যদি রক্তের সম্পর্কহীন কোনো পালক ছেলে হয়, তাহলে কি হবে? যুগ যুগ ধরে কেবল পৈতৃক বেদিতে জন্মদাতা পিতামাতার নাম ফলকি রাখা হয়। কবে আর পালক পিতার আসন দেখা গেছে? সং ইউটাং, তুমি যতই চালাকি করো না কেন, আমি একটু আদুরে হয়ে গেলেই বুড়ো গলে যাবে। কোন ভাই? মিস সং এর কথা শুনতে এত খারাপ লাগছে। বারবার উপপত্নী, বারবার রক্ষিতা, সব আমারই দোষ। আমার জন্যই তোমাকে এত অপমান সইতে হচ্ছে। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ইউটাং এর মতো শিষ্টাচারী পাওয়া ভার। সেন্তুন এসেছে, নিজম জানে না। তুমি একটু বড় মন করে দেখো। কোন ভাই, আসলে এত বছর ধরে আমি সবসময় আফসোস করেছি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য। এখন আমরা দুজনেই বুড়ো হয়েছি, তাহলে আমরা বিয়ে করি না কেন? তরুণ বয়সের আফসোসটা মিটবে। আহা রুইন, এখন যেমন আছে তেমনি ভালো আছি। তুমি কি আমাকে আর চাও না? আমরা বুড়ো হয়েছি, আর ঝামেলা বাড়িজো না। অমন শান্তিতে আরও কিছুদিন পাশাপাশি থাকতে পারলেই তরুণ বর্ষের আফসোস পুষিয়ে যাবে। বুঝেছি, আমি বোকার মতো স্বপ্ন দেখছিলাম। এই বয়সে এসে লোকে আমাকে তৃতীয় নারী বলে গালি দেয়, তার চেয়ে মরে যাওয়াই ভালো। এই স্যুপটা চেখে দেখো। ভোরবেলা বাজার থেকে কিনে এনেছি। সারা বিকেল ধরে রান্না করেছি। দাদু,
সিয়াও ইয়া জানে আমি তো বাইরের মানুষ। বড় চাচার হাতে রান্না মুরগির স্যুপ খাওয়ার যোগ্যতাই আমার নেই। তাহলে আমি মরেই যাই না কেন? যাতে বড় চাচা আর মিস সঙ্গের চোখের অস্বস্তিটা দূর হয়। সে ছাড়া আর কেউ বাবাকে রক্ষা করে না, এমনকি জিয়াং ডিংকুনের সাথে মুখোমুখি লড়াই করে। আমার এই নতুন বউ সত্যিই দিন দিন আরো মজার হয়ে উঠছে। দরজাটা বন্ধ হলো না কেন? কোনো পরিবারই তাদের সম্পত্তি। কোনো বাইরের মেয়েকে ভাগ দেবে না যদি না সেই মেয়ে তাদের পরিবারের রক্তের উত্তরাধিকারী জন্ম দেয়া। তাই তো কোমায় থাকা রোগীকে বিয়ে করতে রাজি হয়েছে। লক্ষ্যটা একদম পরিষ্কার, মনে কোনো ভালো উদ্দেশ্য নেই। যদি সত্যিই সে সন্তান জন্ম দেয়, পুরো ক্ষমতা নিজের হাতে নিতে। সে বাবাকে সরিয়েও দিতে পারে। আজ তুমি শান্ত হয়ে থাকো। ফিরে এলে। হ্যালো। আমি মঙ্গল গ্রহের পৃথিবী অফিসের কিনশি হুজাং। তাড়াতাড়ি টাকা পাঠাও, আমি গ্যালাক্সির মহাকাশযান কিনব। তোমাকে গ্যালাক্সির সম্রাট বানিয়ে দেব। হা হা হা। ঝাও চুয়ান, আমি জেগে উঠেছি। ওহ, তুমি আমার সেই হারিয়ে যাওয়া ডিংডা। আমি তোমার মেয়েদের পোশাকে জাম্পিং নাচের ফুল এইচডি ভিডিও ব্যাকআপ রেখেছি, আলাদা আলাদা জায়গায় লুকানো। আমার কিছু হলে সেগুলো অটোমেটিক পাঠিয়ে দেওয়া হবে। তুমি জেগে উঠলে কিভাবে? বাজে কথা, তুমি পাগল হয়ে গেলে কিভাবে? ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিশ্চয়ই সন্দেহ হয় না। ওই ট্রাক ড্রাইভার ক্যান্সারের শেষ ধাপে ছিল। অ্যাক্সিডেন্টের এক সপ্তাহ আগে সে হার্ট ট্রান্সপ্লান্ট করিয়েছে তার বুঝের অ্যাকাউন্টে। হঠাৎ করেই কোটি টাকার অজানা উত্তরাধিকার এসেছে। তাই এখন সিংহা কোম্পানি বিক্রি করার প্রমাণের চেইন মুছে ফেলা হয়েছে। ওরা বাবা ছেলে মিলে ভুজা কোম্পানি দিয়ে বিদেশি কোম্পানিতে টাকা পাচার করেছে, হিসাবেও কোনো ফাঁক রাখেনি। এখন শুধু ড্রাইভারের লাইনটা বাকি আছে। আমি যদি পাগল হওয়ার ভান্না করতাম তাহলে জিয়াং কিনিউর খুনির হাত থেকে বাঁচতাম না। জিয়াং কিনিউ আমার বাবাকে পরিবারে ফিরিয়ে নেওয়ার আগে থেকেই কোম্পানির সম্পত্তি সরাচ্ছিল। চেন রুইং হয়তো আগে থেকেই হু হু আর বৃদ্ধকে বিশ্বাস করে না। তবে এখন আমাদের বাবা ছেলের শেয়ার তার সমান সমান, সাথে অন্য শাখার আসল শেয়ারও আছে। আরো পাওয়ার জন্য ওরা নিশ্চয়ই কিছু করবে। তাহলে আপনার শরীর আর আমরা আগে কষ্ট করে গ্রুপে আর তার পাশে যাদের বসিয়েছিলাম ইতিমধ্যে ধীরে ধীরে। হেংস্টারের খবর কি? আপনার আগের পরিকল্পনা অনুযায়ী পূর্ণ প্রজেক্টগুলো সব ঠিকঠাক এগোচ্ছে। সফটওয়্যার সাপ্লাই চেইন প্রায় পুরোপুরি গুছিয়ে ফেলা হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের সঙ্গেও। চুক্তি হয়ে গেছে। আপনি বস জিহাং, আপনার শরীর ভালোই। আমার শরীরে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। তবে সমস্যা তেমন বড় না। আগে আমরা ছিলাম প্রকাশে, ওরা ছিল আড়ালে। কিন্তু এখন থেকে ওরা প্রকাশে, আমরা আড়ালে। তাছাড়া আমাদের হাতে হেংস্টারের তুরুপের তাসটাও আছে। এখন জেগে উঠলেই ওরা সাবধান হয়ে যাবে। কিন্তু সবসময় পক্ষপাতী। যে তিনি সত্যি ভুল করলেও উনি চোখ বন্ধ করে থাকেন। তাই আমাকে শুধু সবার সামনে যে তিনি দেখতে হবে না যে ও জিয়াং পরিবারের ভিতর লাগিয়ে দিয়েছে, বরং ওকে জেলে পাঠাতে হবে, যাতে বৃদ্ধ চাইলেও বাঁচাতে না পারে। আমি এখনো কমে আছি, জরুরি হলে গোপন যোগাযোগ করো। হ্যাঁ, আর ড্রাইভারের লাইনটা ছাড়া যাবে না। তার স্ত্রী মেজেকে খুঁজে বের করতেই হবে। আমার এমন অদ্ভুত নববধূ দেখতে আসলে কেমন? আমি কসম খাচ্ছি, সত্যি ইচ্ছা করে করিনি। সঙ্গীত আমাকে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত করছে, কিন্তু আমি নিশ্চিতভাবে ওই রকম। মেয়েদের কাপড় বদলানো দেখার মতো নোংরা বিকৃত লোক না, একদমই না।
এই মুখটা এত লাল কেন? মনে হচ্ছে কাজ করেছে। তাহলে তো ভালোই, কাল আবার চালাব। এই যুগে সবই ভালো, শুধু এই উত্তরাধিকার আইনটা বৈধ স্ত্রী আর বৈধ সন্তানদের জন্য মোটেই সুবিধার না। অবশ্যই উপায় বের করতে হবে যাতে উপপত্নীর ছেলে ভাই আর বোনদের আর সান উপপত্নীর ওই বেওয়ারিশ ছেলে মেয়েগুলোকে পুরোপুরি বের করে দেওয়া যায়। যাক, হাই স্কুল পাস করা মানুষ তো। ভাবনাগুলো এত অদ্ভুত কেন আমার এই নববধূ? আসলে কে রে বাবা? আগে তদন্তের সময় ছবিতে ঠিক এই মুখটাই দেখেছিলাম। সেই সং ইউ ঠ্যাং। কিন্তু একদম আলাদা, কোনো সাধারণ মেয়ে নয়, কোনো টাকার পেছনে ছোট মেয়েও নাই, বরং একদম আলাদা ঘরানার। একদম অন্য জগতের, শান্ত স্নিগ্ধ। তার বাবাকে ছেড়ে শুধু সন্তান নেওয়ার প্ল্যান বদলাবে না। কোনোভাবেই ওকে সফল হতে দেওয়া যাবে না। সংজিনি ওই বুড়োকে দিয়ে উইল করানো। একদম সম্ভব না। আইনের দিক থেকেও ওদের কিছুই করতে পারবো না। এখন আসল কাজ, আগে জিং মেয়ের সঙ্গে একটা বাচ্চা নেওয়া। ক্ষমতা, টাকা, সম্মান সব থাকলে সংসারকে বাগে আনা অনেক সহজ হবে। আবার কি হলো? যাক গে, বিয়ে তো করেই ফেলেছি, এখন আর ফেলে দেওয়া যায় নাকি? তাছাড়া বিজ্ঞানও তো আমাকে জাগাতে পারেনি, কিন্তু ও পেরেছে। হয়তো উপরওয়ালার কোনো পরিকল্পনা আছে। নিজের বউ নিজেই সামলাব। চেকটা ক্যাশ হয়ে গেছে। আর রোলেক্স, হীরার কাফলিং আর জেডের দুল বিক্রির 38 লাখ। সব মিলিয়ে 1,38,00,000, সব এই কার্ডে আছে। ওই অ্যান্টিক জিনিস আর ছবিগুলো যাচাই করানো হয়েছে, কিন্তু অ্যান্টিক ব্যবসায়ীরা ভালো দাম দেয়নি। আমি ওগুলো অকশন হাউসে পাঠিয়ে দিয়েছি। যৌতুক থেকে সব মিলিয়ে 2 কোটির কিছু বেশি তুলেছি। একটু কমই। ভালো করেছো। কোনো কষ্ট হয়নি। অকশনটা আগামী মাসে। আপনার ইচ্ছে থাকলে নিজে গিয়ে দেখে আসতে পারেন। অকশন? হ্যাঁ, তখন ইয়েনশিংয়ের সব নামিদামি পরিবার আসবে। নিজেকে দেখানোর জন্য দারুণ সুযোগ। প্রস্তুতি নাও, আমি ঠিক সময় থাকবো। আচ্ছা। ইউঠাং, সবজি কিনতে যাবি বলেই না? তাহলে আমাকে শপিং মলে নিয়ে এলি কেন? মা, তোমার অনেক আগেই 2টো নতুন জামা নেওয়া দরকার ছিল। আমার দরকার নেই মা, গায়ে যা আছে তাতেই চলে যায়। দেখছিস তো এই মলের জামার দাম কত চড়া। চল। আসলে দরকার নেই, এই জামাটা পরলে গায়ে জ্বালা করে। নতুন জামা না পরার কথা না, জিয়াং পরিবারে ওনার কোনো নিরাপত্তা বোধ নেই। কিছু টাকা জমালেও সেটা খরচ করার সাহস পান না। একটু দামি জামা কিনলে পরলেই বাড়ির লোকেরা হাসাহাসি করবে। মা, মনে রাখবেন আপনি এখন সত্যিকারের জিয়াং পরিবারের গৃহকর্ত্রী। এখন যেমন ভবিষ্যতেও তেমনি থাকবেন। আপনাকে ধীরে ধীরে এই অবস্থানটা সামলানো শিখতে হবে। হুয়েনের জ্ঞান ফিরলে আপনি আরো ভালোভাবে ওর দেখাশোনা করতে পারবেন। না। মা, আপনার পুত্রবধূ হিসেবে আমি আছি, আপনার আর কি ভয়? আজ আমি বিল দিচ্ছি, কয়েকটা ভালো জামা নিতেই হবে। চলুন। বাস, বৃদ্ধের পাশে রাখা আমাদের লোক এইমাত্র খবর দিল। বড় ভদ্রমহিলা, বড়মিস আর ফুফু সবাই শপিং মলে আছেন। মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। বাটলার লোক নিয়ে এরই মধ্যে ওনা গেছে। আপনি যাবেন কি? ওয়াং বাটলার যখন গেছে এই কিছুক্ষণ দেখি। হ্যাঁ, শপিং মলের আইপি অ্যাড্রেসটা আমাকে পাঠাও। সাইসে রাগ না করে শান্তভাবে কথা বলো। ঘরের কথা বাইরে মানে না। আগে আমার সঙ্গে বাড়ি চলো। কোনো ভুল বোঝাবুঝি থাকলে দরজা বন্ধ করে ঘরে বসে মিটিয়ে নিজ। যদি ঘরের কলহ বাইরে মানায় না, তাহলে তোমার প্রিয় বুদ্ধি লেনলু কিভাবে সবাইকে শুনিয়ে বলতে পারে? আর সে নিজের কথা পরিষ্কার করতে পারবে না। থাক চেনিউ, আমার কপালে যা আছে তাই হবে। আমি রাজি, বাচ্চার বাবাকে জিশিয়াকে ছেড়ে দেব। ওর কার্ডটাও জিশিয়াকে দিয়ে দেব। তোমরা তাহলে আমাদের এই অসহায় মা ছেলেকে আর জ্বালিও না, প্লিজ। তোমার স্বামী কি মারা যায়নি? আইনগতভাবে যে মানুষটা মৃত, সে কিভাবে শেষের সঙ্গে থাকবে? কিভাবে ছুঁয়ের বাবা হবে? তুমি সঙ্গে ঠ্যাং বাড়াবাড়ি করো না। গ্যাংয়ের বাবা আমার ভাই খেয়ায়। ও এখন মারা গেছে, তাই আমি এখন গ্যাংয়ের বাবা। কোনো সমস্যা আছে? তাহলে শুরুতে লেন্নু যা বলছিল, দেখছি নাকি ওর বাচ্চার বাবার কার্ড ব্যবহার করেছে। ওর বাচ্চার বাবাকে ছিনিয়ে নিয়েছে। সে আসলে তুমি জেছে নিউ, তাই না? জিশাং চিশিয়া, আমি আগেই বলেছিলাম না আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ। তুমি আর কতদিন আমাকে জ্বালাবে? ওকে থামবে এটা। বুঝাং গ্যাংয়ের বাবা দিনা থাক। মৃত্যুর আগে আমাকে দেখাশোনার দায়িত্ব না দিত আমি কখনোই তোমাকে যে পরিবারে থাকতে দিতাম না, আর কখনোই। তুয়ান আমাকে বাবা ডাকবে না। যখন তোমার পা ভেঙে গিয়েছিল আর তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন শিশিয়াই তোমার জীবন বাঁচিয়েছিল। আর কিছু না ভেবেই তোমাকে বিয়ে করেছিল। আর এখন তুমি এই মহিলার জন্য তাকে অপমান করছো, বলছো সে তোমাকে জ্বালাচ্ছে। জিচে মিউ, পুলিশ আসছে। ম্যারেজ সিস্টেমে সব পরিষ্কার করে লেখা আছে। যদি প্রমাণ হয় যে আমাদের জিয়াং পরিবারের বড় মেয়ে
তোমার মতো বিবাহিত পুরুষকে জ্বালিয়েছে। তাহলে আমি জিয়াং পরিবারের গর্ব হিসেবে তোমাকে কথা দিচ্ছি, আমরা সব মিডিয়ার মাধ্যমে তোমার আর লিন লুর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইব। আর যদি মিথ্যা অপবাদ হয়? মিস্টার জি, ভেবে চিনতে কথা বলুন। বর মেয়ে ঠিকই বলেছে, আজ অত মানুষ এখানে। আপনি পরিষ্কার করে বলুন, কে কাকে জ্বালাচ্ছে? আপনার বৈধ স্ত্রীকে, আমাদের বাড়ির কর্তা। বয়স হয়েছে কিন্তু চোখে ধুলো দেওয়া যাবে না। আমি ভুল করেছি। বড় ভাই মারা যাওয়ার পর থেকে লুলু মানসিকভাবে ভেঙে পড়েছে, তার রাগের রোগ হয়েছে। ডাক্তার বলেছে সে আর কোনো ধাক্কা দিতে পারবে না। আমি শুধু তাকে শান্ত রাখতে চেয়েছিলাম, তাই ওরকম বলেছিলাম। আমার আর চেঙ্গিউর মধ্যে কিছু নেই। তোমরা আমাকে এভাবে অপমান করছো। বরং আমি মরে যাই। পরিষ্কার কিনা জানি না, আমি শুধু জানি একজন স্বামীহারা ভদ্র মহিলা কখনোই এভাবে তার দেবরের গায়ে লেপ্টে থাকে না। যেহেতু আমার দেবর বউ আমাকে এতটাই সহ্য করতে পারছে না, তাহলে আমার বেঁচে থাকার আর কোনো মানে নেই। কেউ আমাকে আটকাবে না। আমাকে মরতে দাও। তাহলে যাও, আত্মহত্যা করলে তো কারো কোনো দায় নেই। ম্যানেজার ওয়াং, এখনই মিস লিনের জন্য একটা ভালো কবর বেছে নাও। আশাতে প্রফেশনাল শেষকৃত্যের টিম ঠিক করো, খরচ জিয়া পরিবার দেবে। ওয়াং ওয়াং এর তো বাবা মা নেই, সে তো স্বাভাবিকভাবেই এতিম। ম্যানেজার ওয়াং, সাথে এতিমখানার সঙ্গেও যোগাযোগ করো। জিয়া পরিবার ক্ষমতার অপব্যবহার করছে, আমাদের বিধবা মা ছেলেকে বাঁচার কোনো পথ রাখছে না। চালিয়ে যাও, যেহেতু লজ্জাটা জিয়া পরিবারেরই হচ্ছে। ছিসিজা, তুমি আমার সাথে ফিরে চলো। আমি জানি আমি ভুল করেছি। আজ রাতে আমি নিজে তোমার জন্য রান্না করব। আচ্ছা, তাহলে আগে কার্ড জালিয়াতির ব্যাপারটা পরিষ্কার করো। ভাবি, আমি কি ঠিক করছি? হ্যাঁ ঠিক। কোনো জালিয়াতি নেই, কার্ডটা আমি তোমাকে দিয়েছিলাম নতুন ভাবির জন্য উপহার কিনতে। তুমি এসেই আমাকে মারলে, বললে আমি নাকি তোমার সন্তানের বাবার কার্ড জালিয়াতি করেছি। এই ঘটনার জন্য তোমার কি আমার কাছে ক্ষমা চাওয়া উচিত না? এটাই তো ছেংইউ নিজের মুখে বলেছে। বলেছে সে আমাদের মা ছেলেকে দেখাশোনা করবে। বলেছে গুয়াং গুয়াং। নাকি তার নিজের ছেলে এই মেয়েটা? লোকটা এত কষ্ট করে কাজ করে, আর তুমি বাইরে তার টাকা উড়িয়ে বেড়াও। তোমাকে মারাটা তোমার নিজেরই কামাই করা। ওকে চড মারো। আমি তো তোমাকেই মারছি। আমি তো জিছেং ইউয়ের বৈধ স্ত্রী, তুমি কোনো সাহসে তার কার্ড ব্যবহার করো? তুমি কোনো সাহসে ঘরের আর্থিক ক্ষমতা দখলে রাখো? তুমি কোনো সাহসে গায়ে গলায় এত সোনা দানা পড়ো? তুমি কুকুরের খাবার কিনতেও হাজার হাজার টাকা খরচ করো। কিন্তু আমাদের মা মেয়ের 1 মাসের খরচ মাত্র 100 টাকা, কারণ আমি জি পরিবারের বড় বউ। আমি এই বাড়ির কর্ত্রী। তোমাদের সব টাকা আমারই নিয়ন্ত্রণে থাকা উচিত। তাহলে চলো আদালতে যাই, আইনি ফয়সালা করুক। ছেংইউ, দেখলে তো এই মেয়েটাকে আমি আগেই বলেছিলাম। এই গরিব ঘরের মেয়ে তোমাকে শুধু টাকার জন্যই বিয়ে করেছে। প্রতি মাসে 100 টাকা দিলে তো চলেই না। সে আবার আদালত পর্যন্ত যাবে। ছেংইউ, তাহলে আমাদের জিজাং পরিবার গরিব ঘরের লোক। আমাদের জিহাং পরিবারের মেয়ে প্রতি মাসে মাত্র 100 টাকার খরচ পাওয়ার যোগ্য। যে কার্ডটা দিয়েছিলাম সেটা বের করো। ছেংইউ, আমি এমন একজন অসহায় নারী। একটা বাচ্চা নিয়ে কত কষ্টে আছি। তুমি মুখে মুখে বলেছিলে আমাদের দেখাশোনা করবে, এখন আবার কথা থেকে সরে যাচ্ছ। তুমি কি আমাকে আর বাচ্চাটাকে মেরে ফেলতে চাও? বাবা, গুজাং গুজাং আর কোনো খেলনা চাইবে না। স্কুলেও যাবে না, প্রতিদিন অল্প খাবার খেয়ে থাকবে। বাবা প্লিজ আমাদের ছেড়ে যেও না। ছিসিজা, ওদের একটু খেতে দাও না। কিন্তু ভাবনা নেই, সাপ্লিমেন্টারি কার্ড তোমার কাছেই আছে। তুমি যেমন খুশি খরচ করতে পারো। বলো তোমার ভুল হয়েছে। কথায় নয়, কাজে দেখাও। কার্ডটা বের করো, নিলে 1 পয়সাও পাবে না। আজ থেকে এই কার্ড তোমার কাছে থাকবে, তুমি যেমন খুশি খরচ করবে। আর কখনো মাসিক খরচের জন্য ওই পাগলামির দিনে ফিরতে হবে না। ভাবি, শুধু একটা কার্ড। তুমি জিচেমিউ এখন জি পরিবারের একমাত্র বৈধ রক্তের উত্তরাধিকারী, আর জিশিয়া তোমার স্ত্রী। একটা কার্ড দিয়েই শেষ? তাহলে আপনি আসলে কি চান? আজ থেকে জিশিয়া জি পরিবারের গৃহকর্ত্রী হিসেবে সব আর্থিক ক্ষমতা সামলাবে। সবাইকে জি পরিবার থেকে বের করে দেওয়া হোক। কেন রাজি হব না? জিশিয়া চলো আমরা যাই। যেহেতু জি পরিবার তোমাকে রাখতে চায় না, আমরা জিয়াং পরিবারে ফিরে যাব, জিয়াং পরিবারের বড় মেয়ে হয়ে। আমি রাজি।
চিশিজা, আমি কথা দিচ্ছি, এই কার্ডটা রেখে দাও। এটাকে আমার দেওয়া প্রতিশ্রুতি হিসেবে ধরো। তাহলে খরচ করোই, যেহেতু ওই দিয়েছে। এই মিস লিনের গায়ের পোশাকের দাম অন্তত কয়েক মিলিয়ন, আর তোমার সারা গায়ে মাত্র কয়েক হাজার টাকা। খালি মুখে ভালোবাসার কথা, শপথ, প্রতিশ্রুতি, এসব তো যে কেউ বলতে পারে। আমি শুধু একটা নীতি মানি, যেখানে টাকা সেখানেই ভালোবাসা। ওয়েটার, ওর চেয়ে দামি জামা, ব্যাগ আর গয়না। আমার সব চাই, মাথা থেকে পা পর্যন্ত বাচ্চা মেয়েদের জামা, প্রতিটার 10টা করে লাগবে। সবচেয়ে দামিটাই চাই আমার। চলো। তুমি অনেক কষ্ট পেয়েছো। মেয়ে হলেও তো মানুষ, বাবা মায়েরই সন্তান। বিয়ের পর মেয়ে যে পরে হয়ে যায় এমন কোনো কথা নেই। আগে যাই হোক, এখন থেকে তোমার ভাবি আছে, তোমার পাশে দাঁড়াবে। মুইয়ান, এই বউটা আমাদের সংসারের জন্য একদম ঠিক পছন্দ হয়েছে। আমি আমার স্ত্রীকে একটা উপহার দিতে চাই। তোমার কি কোনো পরামর্শ আছে? আর 2 দিন পর তো অতিথি তালিকায় ম্যাডামের নাম আছে। তাহলে দেখো ম্যাডামের কি পছন্দ, সেটা কিনে দাও। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা তুলে নাও। ওর কিছু পছন্দ হলে অবশ্যই কিনে দেবে। বস, আপনারা তো এখনো একে অপরের মুখই দেখেননি। 100 কোটি আসলে একটু কমেই। তাহলে 300 কোটি। 300 কোটি? আর কোনো সমস্যা আছে? বস, মেয়েদের উপহার দেওয়ার ব্যাপারটা টাকা দিয়ে মাপা উচিত না। আন্তরিকতাটাও তো খুব জরুরি। ঠিক আছে, কালকেই তো বললে। নকল প্রেমিক সাজতে হবে, তাই না? আমার বাবা মানে সেই কঠোর সিদ্ধান্ত নেওয়া, কখনো নরম না হওয়া, কখনো আবেগে না পড়া, জিয়াং মুইজান। একদম পাগল প্রেমিক। এই ভুল বোঝাবুঝির বিয়েটা হয়তো এতটা খারাপও না। আমার সত্যিই এমন একজন কোমল আর ভালো মনের, কৌশলী আর সাহসী স্ত্রী দরকার, আর সে এত সুন্দরীও। ইউথাং, আরে তোমাকে এই পোশাকে সত্যিই খুব সুন্দর লাগছে। আরে তুমি কোথায় যাচ্ছ? আমি নিলামে যাচ্ছি, কাজ শেষ করে ফিরব। ও, তাহলে যাও, একটু দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো। কাকা, ইউথাং, শোনো, শুনেছি এই নিলামের জিনিসপত্র সব খুব দামি। এই টাকাগুলো রাখো, ভালো কিছু পছন্দ হলে কিনে নিও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমার সোনা মেয়ে, রাজবাড়িতে গেলে মা আর তোমাকে দেখাশোনা করতে পারবো না। মায়ের কোনো সামর্থ্য নেই, শুধু এই টাকাগুলো আছে, সাথে রাখো, কাজে লাগবে। সবসময় সাবধানে থেকো, ঠিক আছে? হ্যাঁ মা, মনে রেখেছি। মা, তোমার মেয়ে অবশ্যই সফল হবে। ইউথাং, মা শুধু চায় তুমি নিরাপদে থাকো। বাবা মা, আমি শুধু এমনিতেই ঘুরে দেখতে যাচ্ছি, অভিজ্ঞতা হবে। কিছু কেনার ইচ্ছা নেই। রাখো না, যদি কিছু পছন্দ হয়ে যায়। রাখো। আমি সত্যি শুধু ভাবি, কার্ডটা ফিরিয়ে নাও তোমার ওই সামান্য টাকায়। ঝাড়ুদারকে বকশিশও দেওয়া যাবে না। কাইসিয়া, কথা এমন করে বলো না। এই কথাগুলো মনেও নিও না তোমরা, কারণ এই নিলামের জায়গাটা এমন না যে যে কেউই ঢুকতে পারবে। তবে তোমরা যদি গিয়ে একটু দুনিয়া দেখতে চাও, তাহলে কাপড় বদলে আমাদের সঙ্গেই চলো, পথেই তো নিয়ে যাব। চলো একসঙ্গে গিয়ে একটু দুনিয়াটা দেখে আসো। বড় চাচার এই পোশাকটা কিন্তু ঠিক মানাবে না। দরজায় সিকিউরিটি চেক আছে, তখন যদি রান্নাঘরের মালপত্র ভেবে আটকে দেয়, তাই বলছি। তা তো অবশ্যই। বড় ভাই আর বৌদি, তোমরা বাড়িতেই থাকো, ভালোই। ওসব জায়গায় গিয়ে কি হবে? শুধুই বেইজ্জতি হবে। চলো। তোমরাও নিলামে যাচ্ছ? অবসর তো, অলস বসে না থেকে একটু ঘুরে আসছি। পছন্দের দুটো জিনিস কিনবো বলে।
বাবা মা তোমরা কাপড় বদলে নাও, আমিও তোমাদের দুনিয়াটা ঘুরিয়ে আনব। বৌদি, তোমাকে কিছু বলি, তুমি তো ছোটবেলা থেকে গায়ে বড় হয়েছ। জানো কি নিলাম কি জিনিস? জানো কি নিলামের দরজাটা কোনো দিকে খোলে? ভেবো না এটা সুপার মার্কেট, ইচ্ছে হলেই ঢুকে পড়বে। ওয়াং ম্যানেজার। ব্লুন বার পুত্রবধূ। বুড়ি উপপত্নীকে আসিয়া ম্যাডামকে ওদের ঘরে পাঠিয়ে দাও। আজকের নিলামে ওদের যাওয়ার কোনো দরকার নেই। কি? সং ইউতাং, তোমার মানে কি? রক্ষিতা তো রক্ষিতাই, তার সন্তান কখনো ভদ্রসমাজে মুখ দেখানোর মতো হয় না। আর যে স্ত্রী এনেছে সেও কোনো কাজের না। এমনকি যে মেয়েকে দত্তক নিয়েছে সেটাও একটা বিষাক্ত কুটিল প্রাণী। বাড়িতে বসে আসল কর্তাকর্ত্রীর সাথে বেয়াদবি করছে। আমি চোখ বন্ধ করেই আছি। কিন্তু ঘরের কলঙ্ক বাইরে ছড়ানো যায় না আজ থেকে। ঘরে বসে নিজেকে সংশোধন করো জিয়াং পরিবারের নামে। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যেতে পারবে না। সং ইউতাং, তুমি কিসের এত বড়াই? আমরাও তো জিয়াং পরিবারের মানুষ, কেন আমরা আনুষ্ঠানিক অনুষ্ঠানে যেতে পারবো না। আর নিলামে যাওয়ার অনুমতি তো দাদুই দিয়েছিলেন? তোমাকে বাইরে বেড়াতে পাঠিয়েছিলেন, বাইরে গিয়ে মুখ পোড়াতে নয়। কি ব্যাপার, উপপত্নী কি আবার পৈতৃক বেদির সামনে হাঁটু গেড়ে বসতে চান? সং ইউতাং, কি সাহসে তুমি এভাবে আমার সাথে কথা বলছো? দাদু তোমাকে পছন্দ করলেও এটা তো চরম অন্যায়। শুধু এই কারণে যে আমি বৈধ জ্যেষ্ঠ নাতির স্ত্রী, ভবিষ্যতের গৃহকর্ত্রী। ম্যানেজার ওয়াং, লোকগুলোকে টেনে নিয়ে যাও। দাদু জিজ্ঞেস করলে যা ঘটেছে তাই বলো। সং ইউতাং, তুমি ভেবো না তুমি দাদুকে মন্ত্রমুগ্ধ করে রেখেছো, তাই তুমি যা খুশি তাই করতে পারবে এই সংসারে। তোমার কথা বলার কোনো এখতিয়ার নেই। আব্বু আম্মু, তোমরা কেন এত তাড়াতাড়ি? মরে গেলে আমাকে পরের বাড়িতে আশ্রয় নিতে হলো, এত অপমান সইতে হলো। আগে জানলে বৌদি আমাকে এভাবে গালাগালি করবে। আমি মরে গেলেই ভালো হতো। ছুরি কোথায়? আমি কবজি কাটবো, আমি নিজেকে কাটবো। অত চিৎকার করস কি? তুমি এলে, আমি 50 বছর তোমার সেবা করলাম। আমি কখনো এসব বাহ্যিক জিনিসের পরোয়া করিনি, কিন্তু ভাবতেই পারছি না এই বয়সে এসে একটা ছোট মেয়ের কাছে এমন অপমান সইতে হলো। জিয়াং পরিবারে সত্যিই আর আমার থাকার জায়গা নেই। দাদু, ইয়ার কি খুব কষ্ট হচ্ছে? ইয়া হ্যাঁ নিতে পারছে না। বাবা, আপনি তো ইগনোর করতে পারেন না। যদি সেবার লোভে পড়ে বাচ্চা বদলে না দিতাম, গুজিয়াংয়ের মতো আর্সেল ছেলের হাতে, ওই সংসারটা শান্তিতে থাকত। খুনুইয়ম অশান্তি আর হচ্ছে এর মধ্যে দিন কাটত না। কোন ভাই? তোমার কি শরীর খারাপ লাগছে? তাহলে তুমি তাড়াতাড়ি গিয়ে বিশ্রাম নাও। আমি নিলামে যাব না, আমি এখনই রান্নাঘরে গিয়ে তোমার জন্য পুষ্টিকর স্যুপ বানাচ্ছি। ডাক্তার বলেছে আমি ইচ্ছামতো পুষ্টিকর স্যুপ খেতে পারি না। গুজিয়াং আর শিউলান, যদিও ওরা কখনো জিজ্ঞেস করে না আমি কি খেতে চাই বা কি পছন্দ করি, কিন্তু সব বানিয়ে আমার সামনে এনে দেয়। ওরা তো আমার নিজের রক্ত নেয়, তাই ভাবনারও মিল নেই। ডাচডাক করো না, খাওয়ার ইচ্ছা নেই। গোচিয়াং, শিউলান, যেহেতু ইউটাং চাইছে তোমরা যাও, তোমরাও ওর সাথে যাও। দাদু সত্যিই সবকিছু বুঝতে পারেন। বাবা মা, চলুন আমি আপনাদের কিছু গয়না আর জামা কিনে দিই। আমি আপনাদের বাইরে দুনিয়া দেখাতে নিয়ে যাই। আমি কি তবুও না গেলেই ভালো? পাত্রে স্যুপ চাপানো আছে। আমিও তো যেতে পারবো না। ভাবো তো, ওই নিলামে সব ধনী আর সম্ভ্রান্ত লোকজন, আমি তো কাজ আর হীরের মধ্যেই তফাৎ বুঝি না। গিয়ে তোমার সম্মানহানি ঘটাব। ঠিক কারণেই তো যাওয়া দরকার। না দেখলে বাইরের দুনিয়া শিখবে কি করে? তোমরা যখন এসে গেছো তখন জিয়াং পরিবারের জীবনযাত্রার সাথে মানিয়ে নিতেই হবে। আমি আছি তো, কোনো ভয় নেই। আচ্ছা, তাড়াতাড়ি চলো। আমাকে বিরক্ত করো না। গৃহপাল কুয়াং, দরজা ভালো করে দেখো। জি। কোন ভাই? দাদু? রুই আজ নিলামে। কিছু পছন্দ হয়েছে? যা খুশি তুলে নাও, ভাই তোমার জন্য কিনে দেবে। ভাই, এগুলোর দাম তো অনেক হবে না? তুমি সাং ইউতাং এর হয়ে সাং পরিবারের জ্যেষ্ঠ কন্যার দায়িত্ব অত বছর পালন করেছ, অত কষ্ট সেচ। তোমাকে দুটো জিনিস কিনে দিলে কি অমন সমস্যা? তাহলে আপু কি রাগ করবে? সে এখন তো শীর্ষ ধনী পরিবারের নাতবু। যদি যদি সে আমার বিরুদ্ধে প্রতিশোধ নেয় তাহলে কি হবে? জিজাং পরিবারের বাইরের ক্ষমতা জিজাং কিংইউর হাতে, আর ভেতরের ক্ষমতা কর্তার ঘনিষ্ঠ বান্ধবী চেন ফোরেন এবং জিয়াং কিংইউর স্ত্রী উ কাইশিয়ার নিয়ন্ত্রণে। জিয়াং গোজিয়াংয়ের ওই গেজো পরিবারের লোকেরা তো পুকেট খরচও পায় না।
সাং ইউতাং এর কথা তো দূরের কথা। জিয়ানয়ে এমন বলো না। যদিও ইউতাং মেয়েটা, তার মায়ের শিক্ষায় মনটা বিষাক্ত হয়েছে। তবু সে তো তোমারই নিজের মেয়ে। আমি চাই সে ভালো থাকুক। হ্যাঁ, আপু যত খারাপই হোক, সে আমাদের পরিবারেরই মানুষ। আমি বাইরে কখনো তার ওসব কথা বলি না, পাছে আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হয়। তোমরা মামেস তি কোত কাছের। সাং ইউতাং এর মাঝের মতো না। একজন নারী ঘরে থেকে স্বামী সন্তানের দেখাশোনা না করে বাইরে ঘুরে বেড়ায়, সবাইকে বলে। সে কত দুঃখ, কিভাবে আমাকে নিজ হাতে গড়া ব্যবসায় সাহায্য করেছে। ওই অভাগী মেয়েও তার মতোই। আমাকে, নিজের বাবাকে চোখেই ধরে না। অর্থাৎ ওদের দুজনের কথা তুলছ কেন? আমরাই তো আসল পরিবার। হ্যাঁ হ্যাঁ, আমরাই তো আসল পরিবার। মিসেস জিয়াং আসছেন। শীর্ষ ধনী পরিবারের জাঁকজমক তো আলাদাই। ওই গাড়িতে যারা বসে আছে, ওনারা নিশ্চয়ই মিসেস চেন আর জিয়াং পরিবারের দ্বিতীয় স্ত্রী। সং ইউটাং একটা নতুন বউ, এত বড় জাকজমক। আম্মু ঠিকই বলেছে সাঙ্গে ট্যাং। ওর আবার কিসের চাকচম? ছোট বউ আসছেন। কি নাটক করছে? একটা কোমায় থাকা রোগীকে বিয়ে করেছে তাই ভাবছে নিজে কি বিরাট কিছু। ভাইয়া, এমন বলে না। গায়ে বড় হয়েছে, কষ্টের দিন দেখেছে। শুনেছি 5 টাকাতেই। বুড়ো লম্পটরা ওর সুযোগ নিত। এখন টাকার জন্য একটা কোমায় থাকা রোগীকে বিয়ে করা তার কাছে খুবই স্বাভাবিক। ওটা আসলে কিসের এত অহংকার? তোমরা আজে বাজে বকো না ইউথাং। আমার ছেলের বিয়ে 2 পরিবারের দাদিরা ঠিক করেছিলেন। আমার ছেলে যখন সুস্থ ছিল তখন তোমাদের সঙ্গে পরিবার হাফিজ করে এগিয়ে এসেছিল নিজেদের অবৈধ মেয়ে সাংরোজকে তার সাথে বিয়ে দিতে। আর আমার ছেলে যখন অসুস্থ হলো তখন তোমরা চেহারা বদলে বললে এটা ইউট্যাং এর বিয়ে। ও নিজেই বিয়ে করুক, এখন ইট্যাং বিয়ে করেছে তো সবাই মিলে নানাভাবে ওর গায়ে কাদা ছোড়াছুড়ি করো। তোমাদের মন কালো কেন? রাস্তা হাঁটলে বাজপরেমরার ভয় করে না। আরে না, ওই ঝ্যাং গেম তো একটা কোমায় থাকা রোগী হয়ে গেছে, তবুও তোমরা ওকে তাগলে রাখো। নাকি বুড়ো নিজেই ছেলের জায়গায় অধিকার ফলাতে চায় আর ওর পেটে অমন একটা বাচ্চা দিতে চায় যার বাপকে কেউ জানে না। ভাবতেই পারছি অবৈধ সম্পর্কের ফসল এই উপকূল ছেলেটা। মুখে শুধু নোংরামি আর কুরুচিপূর্ণ কথা। তুমি কি পাগল? আমি তোমারই সহোদর। তোমার চোখে মুখে তো শুধু ওই পাদুয়ার দাসিটাই মা। সেই পাদুয়ার দাসির পেটের ছেলে আমার সাথে পাল্লা দিতে আসে। তুমি আবার কে? ভাবছে শীর্ষহানি পরিবারে বিয়ে করে নিজেকে স্ত্রী রাজরানী বানিয়ে ফেলেছ। শোনো, তোমার মতো মানুষকে শীর্ষধনী পরিবার থেকে একদিন ছুড়ে ফেলে দেওয়া হবে। ওকে টেনে নিয়ে গিয়ে মুখ থেতলে দাও। তুমি কি করছো? আপা, তুমি ভাইয়ার সাথে এমন করতে পারো কি করে? তুমি জিয়াং পরিবারের পুত্রবধূ হয়ে গেলেও আমাদের সহোদর ভাই বোনদের অস্বীকার করলেও প্রকাশ্যে এমন হামলা করতে পারো না। মুখ চেপে ধরে টেনে নিয়ে যাও। সাং ইউটাং, তুমি এই কালনাগিনী মেয়ে। দুঃখিত, সবাইকে বিব্রত করলাম। এরা দুজন হলো আমার উপপত্নী ছেলে ভাই আর উপপত্নী মেয়ে। এদের মা সুপত্নী হলো একটা অযোগ্য পাদুয়ার দাসী, তাই তার পেটের ছেলে মেয়েরাও স্বাভাবিকভাবেই কোনো আদব কায়দা শেখেনি। আমার শ্বশুর বাড়ি জিয়াং পরিবার পুণ্যকর্মের জন্য বিখ্যাত। আজ এরা এখানে আমাদের জিয়াং পরিবারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছে, কাল এরা আপনাদের নিয়ে প্রশ্ন তুলবে। তাই বৈধ জ্যেষ্ঠ কন্যা হিসেবে আমি এদের শিষ্টাচার শেখাচ্ছি, যাতে ভবিষ্যতে এরা আর কারো অসুবিধা না করে। আজ যদি কোনো ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা প্রার্থী। জিয়াং পরিবার সত্যি সংস্কৃতি মনস্ক ও ঐতিহ্যবাহী বড় পরিবার। প্রাচীনকাল থেকেই বৈধ সন্তানরাই পরিবারের দায়িত্ব নেয়, তাতেই পরিবারের মঙ্গল। উপপত্নীর সন্তানরা বাজে কথা বলে, অপবাদ ছড়ায়, এদের শাস্তি হওয়া উচিত। এই মেয়ে তো জিয়াং পরিবারের পুত্রবধূ। দেখো এর ব্যক্তিত্ব কত চমৎকার। সবাই অয়থা প্রশংসা করছেন। আমি তো তরুণ, এই প্রথম এমন কোন অনুষ্ঠানে এলাম। ভবিষ্যতে কোনো ভুল হলে আপনারা শুধরে দেবেন। স্বয়ংকর্তা মশাই মাথা নেড়ে অনুমোদন দিয়েছেন, এমন সাহসী ও ন্যায়পরায়ণ সিদ্ধান্তই তো একজন প্রকৃত গৃহকর্ত্রীর পরিচয়। ইউটাং, আমি জানি তুমি সবসময় আমার আর তোমার মাঝের ডিভোর্সের জন্য মন খারাপ করো, কিন্তু আমি আর তোমার সুচাচি তো আইনসম্মতভাবে বিয়ে করেছি। উপপত্নীর ছেলে উপপত্নীর মেয়ে এস বলে শুনতে কত খারাপ লাগে। লোকের সামনে তোমার অমন চেঁচামেচি করা উচিত হয়নি। বাবা, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি বোধহয় অয়থা বাড়াবাড়ি করছি। এই বাড়ির উপপত্নীর সন্তানদের কোনো শিক্ষা নেই, সবার সামনে কুরুচিপূর্ণ কথা বলে। আমি সামান্য অপমান শিখতে পারি, কিন্তু এখানে যারা বসে আছেন তারা কেউই কি সামান্য মানুষ। কোনো একদিন যদি এরা এদের অসম্মান করে
তাদেরও এভাবে প্রশ্ন করা হবে? অপমান তো আমাদের সং পরিবারেরই। পরিবারের বৈধ জ্যেষ্ঠ কন্যা হিসেবে ওদের শিষ্টাচার শেখানো আমার দায়িত্বই তো। সাং ইজুতাং জিজাং পরিবারের প্রতিনিধি হয়ে এসেছেন। মনে হচ্ছে জিজাং কর্তা তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন। আর এখন তো অত নামিদামি পরিবারও তাকে স্বীকৃতি দিচ্ছে। তোমরা দুজন আমার সামনে এসো। পাজি কোথাকার। অত বছর ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাদের শাসনিকরা হয়নি। এসব বাজে বাজে কথা কোথা থেকে শিখলি? এখনই সাং ইজুতাং এর কাছে ক্ষমা চা। বাবা, তুমি আমাকে মারলে? সেই তো আগে হাত তুলেছে। আমি বলছি ক্ষমা চা। বাবা তুমি কি করছো? উপপত্নীর ছেলে ভাই আর মেয়ে যদি এত কষ্ট হয় তাহলে থাক। ওয়াং ম্যানেজার দাদুকে ফোন করে বলুন সংকর্তা নিজের উপপত্নীর সন্তানদেরও সামলাতে পারেন না, তাহলে কোম্পানি চালানোর ক্ষমতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। সং পরিবারের সঙ্গে ভবিষ্যতে ব্যবসা করতে আরও ভাবতে হবে। পাজি হাঁটুগার। বাজে বকতে শিখেছিস? তুইও হাঁটু গেড়ে ক্ষমা চা। না বাবা আমি জানি তুমি আমায় ভালোবাসো আর জানি জিয়াং পরিবারের ব্যাপারে তোমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই উপপত্নীর ছেলে আর মেয়ে আমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বাজে কথা বলছে, তাদের গায়ে কাদা ছোড়ার চেষ্টা করছে। মনে হচ্ছে আমাদের আর কোনো সম্পর্ক রাখার দরকার নেই। পরে আমি উকিলের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। হাঁটুগার। শুন উপপত্নী, সন্তানকে শিক্ষা দিতে ব্যর্থ আপনারও ক্ষমা চাওয়া উচিত নয়। যদিও আমি আপনার বড়, কিন্তু আপনি যদি শীর্ষ ধনী পরিবারের পুত্রবধূর পরিচয় দিয়ে আমাকে দাবিয়ে রাখতে চান তাহলে আমার আর কিছু বলার নেই। বাবা উপপত্নী তো আমাকে ইঙ্গিত করছে আপনি আর উপপত্নী আমার সাথে কমই মেলামেশা করুন, না হলে অধ্যায় আমার ঘাড়ে। বড়দের অসম্মান করার অপবাদ চাপবে। তুমি ক্ষমা চাইতে বলেছি তো ক্ষমা চাও। অত বৌবক কেন? পুত্রবধূ, আমি সন্তানকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তুমি আবার কে হো হে? আমি হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাই। বাবা দেখুন তো, ক্ষমা চাইতে বলেছি তো ক্ষমা চাও। বেশি বকবক করলে তোমার কার্ড বন্ধ করে দেব। ক্ষমা করবেন। জোরে বল। ক্ষমা করবেন। আরো জোরে। ক্ষমা করবেন। আরে উপপত্নীর ছেলে ভাই, এ কি করছো? আমি বৈধ জ্যেষ্ঠ কন্যা হিসেবে উদার মন দেখিয়ে তোমাদের সাথে হিসাব মেলাচ্ছি না। তোমার ক্ষমা চাওয়ার দরকার আমার কাছে নয়, বরং আমার শ্বশুর শাশুড়ির কাছে। কেন? ক্ষমা করবেন জিজাং কাকা, ক্ষমা করবেন জিজাং কাকিমা। আর তুমিও ক্ষমা চাও। উপপত্নীর মেয়ে সরাসরি গুজব ছড়ায়নি, তাই তার ক্ষমা চাওয়ার দরকার নেই। যে যার বিরুদ্ধে গুজব দিয়েছে সেই ক্ষমা চাইবে, বাকিদের কোনো দরকার নেই। এতে সত্যতা শুরু। মনে হচ্ছে এই জোড়াতালি দেওয়া 4 জনের সংসারটা ঠিক যেমনটা ভেবেছিলাম, একদম ভারের দল। সং জিয়াং শুধু নিজের স্বার্থই দেখে। সং নিঞ্জা আসলে সান লিফাং নিজের সন্তান নয়, সান লিফাং মামে দুজনেই আগে থেকেই নষ্ট। আমি সামান্য একটু কৌশল খেলেছি আর তাতেই ফাটল ধরেছে। এবার আমি এই আগুন আরো জ্বালিয়ে দেবো, পারলে একটা খুন খারাপই বাঁধিয়ে দিই, তখন আরাম করে মাছের ঝোল খাব। ওই হে ইউথাং। বেআইন, তাহলে আমরা আগে ভেতরে যাচ্ছি। হুন বাবা চলুন ভেতরে যাই, বাবা তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আজ আমাকে একটা দামি জিনিস কিনে দিতেই হবে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যা পছন্দ করবে তাই কিনে দেব। দাদা, দাঁড়িয়ে কি দেখছো? ভেতরে চলো। সাং ইউটাং, আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। উপপত্নীর ছেলে ভাই এমন কথা বলো কেন? ভাই বোনের মধ্যে কি কোনোদিন আগে থাকে? এইমাত্র তোমাকে শাসন করলাম কারণ ভয় পেলাম তুমি কোনো ঝামেলা বাঁধাবে। আজ তুমি যা বলে আমার সামনে বলার সাহস পেলে কাল অন্য কারোর সামনেও বলতে পারবে। এতে যদি কারোর সাথে শত্রুতা হয় পুরো সব পরিবারের উপরেই তো বিপদ আসবে। এখন সমস্যা মিটে গেছে, আমরা তো আবার আগের মতোই এক পরিবার। চলো তোমাকে একটু জ্ঞান বাড়িয়ে আনি। আসুন। ইনি নিশ্চয়ই জিহাং পরিবারের বর পুত্রবধূ। আপনার মতো মর্যাদাবান অতিথি আজকে নিলামে এসেছেন। এতে পুরো আয়োজনটাই যেন জ্বল করছে। ইনি আমার বাবা। ইনি আমার বড় ভাই। আমাদের পরিবারের হোটেল ব্যবসা আছে, পরে কখনো সুযোগ হলে একটু দিক নির্দেশনা দেবেন। সাং সাহেব, সাং ইয়াং মাস্টার, অনেক শুনেছি আপনাদের নাম। জলদি ভেতরে আসুন। বাবা দাঁড়িয়ে কি দেখছো? আমার সাথে ভিআইপি কক্ষে চলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিআইপি কক্ষ আছে নাকি? ওই ভিআইপি কক্ষে কারা বসে জানো? তুমি একটা উপপত্নী আর একটা উপপত্নী মেয়ে। সেখানে ঢোকার দুঃসাহস দেখাচ্ছ? কেউ দেখে ফেললে ভাববে সং পরিবার নাকি ইচ্ছে করে নিজেদেরই অপমান করছে। তোমরা দুজন গিয়ে সাধারণ আসনে বসো। দাদা, তুমি সব পরিবারের একমাত্র ছেলে। এই বিশাল ব্যবসা একদিন তোমার হাতেই তুলে দিতে হবে। তুমি যদি ভিআইপি কক্ষে গিয়ে গান না বাড়াও
মানুষের সাথে সম্পর্ক না করো, ওদের মতো নিচুদের সাথে মিশে কি করবে? ভবিষ্যতে তোমাকে তো ব্যবসার ময়দানে নামতে হবে, সামাজিক অনুষ্ঠানেও যেতে হবে। কেউ যদি জেনে ফেলে তুমি ওদের সাথে মিশে থাকো, সোনা আমার। তাহলে সমাজে মুখ দেখাবে কি করে? সং ইউতাং, তুমি এমন করে কথা বলছো কিভাবে? আমি তো তোমার বড়। একটা পা ধোয়ার দাসী থেকে ওঠা উপপত্নী নিজেকে সত্যি ভদ্র বর ভাবছো? আমার বড় ভাই একটা বৈধ জ্যেষ্ঠ পুত্র, তোমার ফাঁদে পড়ে নিজের মর্যাদা ছেড়ে উপপত্নী ছেলে হয়ে গেছে। তাতেই তুমি নিজেকে পবিত্র ভাবছো? ভদ্রমহোদয়গণ, ভেতরে আসুন। বেআই সাহেব, বেআই সাহেবা, আপনারা আগে আসুন। স্বামী, দুঃখিত, নিলামের নিয়ম অনুযায়ী মালিকের আমন্ত্রণ ছাড়া ভিআইপি রুমে ঢোকা যাবে না। আপনাদের দুজনের আসন ওদিকে। খুব ভালো করেছ। কোম্পানিতে তুমি থাকলে আমি নিশ্চিন্ত। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, সামাজিকতা সামলে নেব, কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা আমি সত্যিই পারছি না। আমি তো কোমায় থাকা রোগী। তাহলে কতদিন আর অমন গাছের মতো পড়ে থাকবে? শিগগিরই। ঝাও চুয়ান ইতিমধ্যে খোঁজ নিচ্ছে ড্রাইভারের ব্যাপারে। ইদানিং বুড়ো কথা, সং ইউতাংয়ের ম্যানিপুলেশনে খুবই বিপর্যস্ত। এখন তাদের পরিবারের প্রতি সন্দেহ তৈরি হয়েছে। আমরা যদি প্রমাণ হাতে পাই, আসাম ইউতাংয়ের ম্যানিপুলেশন চলতে থাকে, তাহলে ওদের উৎখাত করা সময়ের ব্যাপার। তাহলে তো ভাবি সত্যি সাহায্য করতে পারবে। স্বামীর সাথে সুর মিলিয়ে চলা একদম যোগ্য সহধর্মিনী। ভাবি তো ভাবি, আবার ছোট ভাবি কি? আমাদের চেয়ে তো 5 বছরের ছোট, তাই তো ছোট ভাবি। সং ইউতাং আমার আইনসম্মতভাবে বিয়ে করা স্ত্রী। তুই যদি আমাকে ভাই হিসেবে মানিস, তাহলে ও তোর ভাবি। কোনো ছোট ভাবিটাবি নেই। আমি কোনো ধনীর ছেলে না, আর ও আমার রক্ষিতা না। দোস্ত, তুই সিরিয়াস? হু, ও খুব ভালো। তাহলে খেয়াল রাখিস ভাবি অমন বুদ্ধিমতী সুন্দরী, নিশ্চয়ই অনেকের নজর আছে ওর দিকে। আমার বউ সুন্দর, এটা আমি নিজেই জানি। ধুর, প্রেমে পাগল। চুপ কর তুই। নিলাম শুরু হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, এবারের নিলাম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এই হীরার ব্রোচটি জিংজো মিউজিয়াম থেকে আনা। প্রারম্ভিক মূল্য 20 লাখ টাকা। এটা তো দারুণ। 21 লাখ। আর কেউ দাম বাড়াবেন? 21 লাখ, প্রথমবার। বাবা, দাদুর কাছে সব শুনেছি। তুমি তখন আমাকে পাঠিয়েছিলে মুজানের জন্য শুভকামনা করতে। জিয়াং পরিবার তখন 3 কোটি টাকা পণ দিয়েছিল, আর আমাদের একটা বড় প্রজেক্ট দিয়েছিল। তুমি যা আয় করো তা যদি আমাকে খরচ করতে না দাও। তাহলে সেই ডিলের ব্যাপারটা? মা, আমি এখনই তোমার দাদুকে ফোন করছি। আমি তো উনাকে কিডনি দিয়েছি, উনি আমার কথা শুনবেনি। তুই বড তাড়াহুড়ো করিস, তুই যা চাস। বাবা কি কখনো না করে দিয়েছে? ভাই, বাবাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে শুরু হোক। 21 লাখ, তৃতীয়বার। 30 লাখ। বাবাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে শুরু হোক। ওটা কিনে ফেলো। ভাবি তো এটা পছন্দ করে না, তুমি কি নয় কেন? তোমার ভাবি সং পরিবারকে ফাঁসানোর ছক কাটছে। ওর বাবার জন্য দামটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। 30 লাখ। তুমি পাগল হয়ে গেছো? 20 লাখই তো সীমা, এর বেশি দিলে লোকসান। তুমি তো জানোই তোমার বাবার চরিত্র কেমন। উনি তোমাকে বকাঝকা করবেই। আর আমার কাছে এত টাকাও নেই যে তোমাকে দেব। 3.5 লাখ। বাবা, ওই পাশের জন নিশ্চয়ই আবার দাম বলবে 40 লাখ পর্যন্ত গেলে। আমি সঙ্গে ট্যাঙ্কে বলবো দামটা ঠিক না। পরেরটা দেখি। 3.5 লাখ, প্রথমবার।
3.5 লাখ দ্বিতীয়বার। আর কেউ দাম বাড়াবেন? 3.5 লাখ তৃতীয়বার। ওকে তো 50,000 মার্জিন রেখে দিয়েছিলাম, ও ছিনিয়ে নিল না কেন? ও কি আসলে আমাকে সাহায্য করছে? ওই পাশে কে? আরে ছোট মালকিন, ভেতরে একজন নতুন প্রযুক্তির ধনকুবের, নাম হেং সিং। বিদেশ থেকে উঠে এসেছে, বেশ শক্তিশালী। পাশের বক্সে যে বসে আছে পুতবিগু। আরে ছাকলেন, তোমার কি মনে হচ্ছে না ওই পাশের বক্সের গলাটা খুব চেনা চেনা লাগছে? হ্যাঁ তাই তো, এই গলা অনেক দিন শোনা হয়নি, কিন্তু খুবই চেনা। পদবিগু। আহ। ঠিক আছে, তুমি এখন যাও। সং ইউটাং ওই পুঞ্চকিটা, ওর মায়ের মতোই, শুধু জিনিস ছিনিয়ে নেওয়া জানে। তোমরা যদি আমাকে যথেষ্ট ভালোবাসতে, তাহলে ওর জিতবার কোনো সুযোগই ছিল না। আমি জানতাম তুমি আমাকে সবচেয়ে ভালোবাসো। ওহ আচ্ছা বাবা, আমি এইমাত্র নিলামের তালিকায় একটা ঘড়ি দেখলাম। ভাইয়ার সাথে খুব মানাবে, ভাইয়ার জন্য একটা কিনে দিলে কেমন হয়? ইয়ে ঠ্যাং, তুমি তো জানো আমার কাছেও তেমন টাকা নেই। বাবা, উপপত্নীর ছেলে ভাই নিজে অধপতিত হয়ে শত্রুকে মা বলে মেনে নিলেও সে আমাদের সংসারের একমাত্র ছেলে, আর আমাদের সংসারের একমাত্র উত্তরাধিকারী। ওর সম্মান আমাদের সংসারেরই সম্মান, আর এখন বাইরের কাছে ও এখনো ছোট কর্তা, কোনো পরিচয়ের চিহ্ন না থাকলে লোকে ভাববে আমাদের সংসার বুঝি শেষ হয়ে গেছে। তোমার দাদুকে ফোন করো, প্রজেক্টটা বাতিল করতে বলো। ঠিক আছে, চলো। ভদ্রমহোদয়গণ, এবার আমরা দেখব এই নিলামের একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ, সবাই দেখুন। বাবা, কিছু টাকা দাও। কত লাগবে? 2 লাখ। আমি এখনই হিসাব রক্ষককে বলছি তোমাকে 2 কোটি পাঠিয়ে দিতে। দূর, 200 কোটি। সংগৃহীত 2 কোটি। ওরে বাবা, প্রথমবার নিলামে গেছিস, পয়েন্ট হলে কিছু কিনে নিস। তবে তোরা দুজন আর এই ট্যাঙ্ক ওসব জিনিস কেউই বোঝে না, হালকাভাবে খেলাধুলা করলেই হবে। আহ, ধন্যবাদ বাবা। ইউটাং, আমি কার্ডে 2 কোটি পাঠিয়েছি, যে কার্ডটা তুই নিয়েছিস। যা খুশি কিনতে পারিস। বেআই অত টাকা ওর খুশির জন্যই তো খরচ। আহা, এমন ভালো বুকে তো আদর করতেই হবে। তাছাড়া ইউঠাং বুদ্ধিমতী, পরিকল্পনা করেও চলে। সংসারের টাকা ওর হাতে দিলে আমি শতভাগ নিশ্চিন্ত। আচ্ছা, তাহলে অমন করি, আমাদের সব টাকা ইউঠ্যাংকেই সামলাতে দিই। আহ, ঠিক বলেছ, আমার মাথায় এলো না কেন। এই ইউঠাং আমাদের দুজনের চেয়ে অনেক ভালো হিসাব জানে। বাবা মা, আমি অবশ্যই তোমাদের আস্থার মর্যাদা রাখব। জিয়াং পরিবারের সম্পদ ভালোভাবে দেখাশোনা করব। বেয়াই ইউঠাং প্রথমবার নিলামে এসেছে, আমরা দিলাম 2 কোটি। তুমি তো ওর বাবা, কত টাকা দিতে চাও? আমি উফ, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, সম্বন্ধী আপনি? দারুণ, ওর সাথে পুরোপুরি মানানসি। 100 কোটি, 100 কোটি, প্রথমবার। 160 কোটি। 160 কোটি, প্রথমবার। 180 কোটি। 200 কোটি। 200 কোটি, প্রথমবার। 220 কোটি।
220 কোটি প্রথমবার। 280 কোটি। 280 কোটি প্রথমবার। আর কেউ দাম বাড়াবেন? 280 কোটি তৃতীয়বার। বিক্রি হয়ে গেল। এই ভিআইপি রুমে বসা লোকটা আসলে কে? এত টাকার জোর, মনে হচ্ছে জিয়াং পরিবারের ওই ভদ্রলোকের চেয়েও বেশি ক্ষমতাবান। সামনের ওই মি সত্যি তার স্ত্রীকে অনেক ভালোবাসে, এত দামি নেকলেস কিনতে দ্বিধা করল না। হাই, আমার স্বামীর ভাগ্যই খারাপ, এখনো কোমায় শুয়ে আছে, জ্ঞান ফেরেনি। জানি না কোনো নীচ মেয়েটার এত ভাগ্য, যার জন্য একজন পুরুষ এত টাকা খরচ করছে। অমন কথা বলো না। ওই নেকলেসটা যে কিনতে পারে তাকে আমরা রাগাতে পারবো না। সং ইউটাং ওই নীচ মেয়েটা ভেবেছে জিয়াং বাড়িতে বিয়ে করলেই অনেক বড় কিছু হয়ে গেছে। আসলে ওর ভাগ্যে শুধু সামান্য খরচের টাকাই জোটে, আসল জিনিসপত্র সব থাকে বড় বড় লোকদের হাতে, ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়গণ। এরপর আমরা প্রদর্শন করব। আমাদের এই নিলামের সবচেয়ে মূল্যবান সম্পদ। সবাই দেখুন। এটা আবার কি জিনিস? এটাই শেষ আকর্ষণ। দেখতে তো পুরনো বই মনে হচ্ছে। কিন্তু এটা শেষ আকর্ষণ হওয়ার মতো কিছু নয়। প্রিয় অতিথিবৃন্দ, এটা জিং রাজবংশের সময়কার একটি পাণ্ডুলিপি। এই পাণ্ডুলিপিটির মালিক ছিলেন আমাদের জিং রাজবংশের রাজকীয় রান্নাঘরের প্রধান হি শ্রুয়াংসি। জিয়াও জি। ইউথাং, তুমি চিনো? ছোট মালকিন, ওটা কাকডার পিঠা, আমার হাতে বানানো নতুন আইটেম। আপনি একটু চেখে দেখুন। তোমার মুখে কি হয়েছে? কিছু না, রাজকীয় রান্নাঘরের প্রধান বাবুর্চিরা অন্য প্রাসাদের মালকিনের কাছে বোকা খেয়ে আমার ওপর রাগ জেগেছে, তারপরে আমাকে চুলা ব্যবহার করতে দিয়েছে। জিয়াও জিজি, আমার না খেলেও চলে। ছোট মালকিন, আমার রান্না করতেই ভালো লাগে। তাছাড়া আমার জীবনটা তো তুমি বাঁচিও। তুমি না থাকলে আজ আমি হাতাই ধরতে পারতাম না। ছোট মালকিন, তুমি নিশ্চিন্ত থাকো। আমি যতদিন আছি প্রতিদিন নতুন নতুন করে তোমার জন্য যা খাবার বানাবো। আমাদের দুজনকেই ভালোভাবে বাঁচতে হবে। জীবনে বড় কিছু হতে হবে। আমি যখন প্রতিষ্ঠিত হব তখন তোমার জন্য রাজধানীতে সবচেয়ে বড় রেস্টুরেন্ট খুলব, তারপর সারা দেশে ছড়িয়ে দেব। বই পড়ে তো জানা নেই। এই মানুষটার নাম শুনেছি। হে, শি রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা, জিং রাজবংশের কিংবদন্তি শেফ। সত্যিই এমন মানুষ ছিল। আমি ভেবেছিলাম হে পরিবার নিজেদের জাঁকজমক বাড়াতে গল্প বানিয়েছে। সময়ের সাথে সাথে এই রেসিপির বই হারিয়ে গিয়েছিল, আজই প্রথম আবার প্রকাশ্যে এলো। তাই বলা যায় এই রেসিপির বই শুধু হাজার বছরের সংস্কৃতির রত্নই না, এটা খাদ্য সংস্কৃতির জীবন্ত জীবাশ্ম। এটা স্বয়ং কিংবদন্তি শেফ হে সুয়াংশির রেখে যাওয়া অমূল্য শেষ সৃষ্টি। আমাদের বিশেষজ্ঞ দলের মূল্যায়ন অনুযায়ী এই জিনিসটির নিলাম প্রারম্ভিক মূল্য 100 কোটি টাকা। প্রতিবার দাম বাড়াতে হবে। অন্তত 10 কোটি টাকা। সবাই নিলাম শুরু করুন। 200 কোটি। 200 কোটি প্রথমবার। আজকাল মানুষ এত টাকা পায় কোথায়? এটা হে পরিবারের কেউ। কোন হে পরিবার? হেসি রেস্টুরেন্টের পরিবার। ইতিহাসের বইয়ে পরিষ্কার লেখা আছে, হে সুয়াংশি বৃদ্ধ বয়সে প্রাসাদ ছাড়ার পর একটা রেস্টুরেন্ট খুলেছিলেন। তখনকার সম্রাট জিং মুজং নিজ হাতে সাইনবোর্ডে হাইকিং হে ইয়ান এই 4টা অক্ষর লিখে উপহার দিয়েছিলেন। পরে তিনি কয়েকজন শিষ্য নিয়েছিলেন, সবাই তার পদবি নিয়েছিল। হেসি রেস্টুরেন্ট তাদেরই এক শাখার বংশধরদের ব্যবসা। বুঝলাম, পূর্বপুরুষের জিনিস আবার প্রকাশ্যে এসেছে, তাই তো অত টাকা ঢালছে। আমার মনে পড়ছে, তুমি কি বলনি তোমার বাবা ওই হেসি রাজকীয় রান্নার উত্তরাধিকারী? 300 কোটি টাকা। ও লোকটাকে মাথায় সমস্যা আছে নাকি? ওরা তো নিজেদের জিনিসই তুলছে। পূর্বপুরুষের জিনিসে এর মাঝখানে লাফাচ্ছে কেন? মনে হচ্ছে এ আমার বউ। এদিকে 300 কোটি বলা হয়েছে। 300 কোটি প্রথমবার। মা, আমাদের অত টাকা নেই। আপনি এখন প্রতিদিন রান্না করেন কেন? অবশ্যই খাওয়ার জন্য। অত বড় সংসার, খেতে তো হবেই। খাবার তো চাই, তাই না? আর এটা আমার একটা শখ বটে। আমি 13 বছর বয়সে রেস্টুরেন্টে রান্না শিখতে গিয়েছিলাম। সারা জীবন রান্না করেছি। একদিন রান্না না করলে সারা শরীর কেমন জানি করে। আপনি কোথায় রান্না শিখেছিলেন? বলতে গেলে মজার ব্যাপার এই যে হোসি রয়্যাল কিচেনের একটা চেইন রেস্টুরেন্ট ছিল আমাদের ওখানে। তাহলে আপনি সত্যিই হোসি ঘরানার উত্তরসূরি? আমি জানি না আমি সেই ঘরানার কিনা, তবে রান্না শেখার সময় ওস্তাদরা অমনিতেই গল্প করতেন। আমার মতে একদম সত্যি কথা। ছোটশির রান্নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সব ধরনের খাবার রান্না করতে পারে। আর বাবার বানানো প্রতিটা খাবারই আমার পছন্দের। যদি বলি বাবা হোসি ঘরানার উত্তরসূরি, তাহলে সব মিলে যায়।
তুমি এদি মনে করো তাহলেই হবে। তাহলে এখন থেকে আমি প্রতিদিন যা খেতে চাইব তুমি বানিয়ে দেবে? অবশ্যই। তুমি আমাদের ঘরে এসেও এখন তুমি আমার মেয়ে। সোনাদানা দিতে পারব না, কিন্তু একবেলা ভালো খাবার তা কি দিতে পারব না? যা খেতে চাও বাবাকে বলো, বাবা বানিয়ে দেবে। হ্যাঁ, ওই অস্ট্রেলিয়ান লবস্টার আর ওয়াগিউ গরুর মাংস আমি ফলাতে পারবো না, কিন্তু আমাদের পেছনের পাহাড়ে তোমার জন্য কয়েকটা মোটাসোটা মুরগি হাঁস পালতে পারি। আর কয়েক বিঘা অর্গানিক সবজিও চাষ করতে পারি। তোমার বাবাকে যা করতে বলবে তাই করবে। আমরা তো সাধারণ মানুষ। দিনে 3 বেলা খাওয়া দাওয়াই তো আসল কথা। 310 কোটি। 310 কোটি প্রথমবার। আর কেউ দাম বাড়াবেন? 4 কোটি। এদিকে 4 কোটি বলা হয়েছে। ইনি কে? এই যে জিয়াং পরিবার। আর উনি হচ্ছেন জিয়াং পরিবারের সবেমাত্র ঘরে আসা বড় নাতবু। ধনী মানুষ তো এক কথাতেই 90 কোটি বাড়িয়ে দিল। এটা কি নিলাম নাকি টাকা পোড়ানো? 4 কোটি প্রথমবার। দূর, তোমার বউ পাগল হয়ে গেছে। মনে হচ্ছে এই পাণ্ডুলিপিটা ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেটি গুরুত্বপূর্ণ হোক, ওটা 4 কোটি টাকা বাস। একটা পুরো বিল্ডিং কিনে ফেলা যায়। সাংস্কৃতিক ঐতিহ্যের কোনো দাম নেই। আর তাছাড়া আমার কি এই টাকা দেওয়ার ক্ষমতা নেই? 5 কোটি। 5 কোটি একবার। 6 কোটি। 6 কোটি একবার। 7 কোটি একবার। চিরাগ জ্বালানো। চিরাগ জ্বালানো। চিরাগ জ্বালানো? এই মেয়েটা পাগল হয়ে গেছে নাকি? ইউনচেং এ এমন কেউ আছে? এ তো জিয়াং পরিবারের নতুন বউ, বড় ছেলের স্ত্রী সং ইউথ্যাং। বু, চিরাগ জ্বালানো মানে কি? মানে হলো ওরা যত টাকাই দিক না কেন আমরাও দেব। ছোট বু, আপনি এভাবে করলে কর্তা বাবুকে কি জবাব দেব? আর ওরা যদি আমাদের সাথে একেবারে শেষ পর্যন্ত লড়ে যায়? চিন্তা নেই, আমি যখন এই টাকা দিতে রাজি হয়েছি তখন আমার হিসাব আছে। ওরা এখন নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড খুঁজছে। আঙ্কেল ওয়াং, আপনি একটু ব্যবস্থা করুন, আমার পরিচয় আর ব্যাকগ্রাউন্ড ছড়িয়ে দিন। মা, এই চিরাগটা একটু বেশি বড় হয়ে গেল না? বাবা চিন্তা নেই, আমরা খুব তাড়াতাড়ি টাকাওয়ালা হয়ে যাব। আপনি খুব তাড়াতাড়ি অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী হয়ে যাবেন। আমি ছাও চুয়ান, একটু খোঁজ নাও তো আমার হাতে এখন কত নগদ টাকা আছে। না, তুমি পাগল হয়ে গেছো ভাই। তুমি সত্যি ওর সাথে অমন করে লড়তে চাও? আমার বইয়ের হিসাব আছে, সে অকারণে এমন কাজ করে না। ও নিশ্চয়ই মনে মনে হিসাব করে ফেলেছে। আরে তাহলে তুমি টাকা জোগাড় করছেন? ওর পাশে দাঁড়াতে না পারলে এমন স্বামী রেখে আমার কি লাভ? তুমি তো পুরো পাগল প্রেমিক, তোমার আর কোনো চিকিৎসা নেই। ইউটান তো রাঁধুনি না। ওই রেসিপি দিয়ে ওর কি হবে? নিশ্চয়ই বাবার জন্য এনেছে। তোমার বাবা? এই তো একটু আগে জিজ্ঞেস করলে না? আমি কি বলিনি আমার বাবা হোশিলির রাজকীয় রাঁধুনির উত্তরাধিকারী? বাবাকে খুঁজে পাওয়ার আগে ও একটা রেস্টুরেন্ট খুলেছিল, ব্যবসাও মোটামুটি চলছিল। রান্নার হাতও চমৎকার, কিন্তু ভোর থেকে রাত পরিশ্রমে শেষ ছিল না। পরে কিডনি বদলের পর শরীরটা আগের মতো নেই। ইউটাং যখন নিজেই আগ্রহী তখন ছেলে হয়ে আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? মনে হচ্ছে ভাবি সত্যি ভালো মানুষ। সতীসাধী গুণবতী একজন ভালো নারী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাই। একবার 10 কোটি। আর কেউ দাম বাড়াবেন? চেয়ারম্যান, ওটা জিয়াং পরিবারের ভিআইপি বক্স। জিজাং গ্রুপের খাবার ব্যবসার সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। ওদের রেসিপি দিয়ে কি হবে? শুনেছি শীর্ষ ধনীর বড় ছেলে রাঁধুনি। কোন ব্রজন? বাজার মূল্যই বাকো। ছোটবেলায় জিয়াং সাহেব নির্মাণ সাইটের পাশে ছোট একটা খাবারের দোকান দিয়েছিলেন। মাথাপিছু খরচ মাত্র 10 টাকা। পরে কিছু টাকা জমিয়ে পুরান শহরে খুললেন সিচুয়ান রেস্টুরেন্ট। মাথা পিছু খরচ 30 টাকা। ইউনিভার্সিটির সীমানায় জিজাং পরিবারের সঙ্গে শত্রুতা না বাড়ানোই ভালো, যেহেতু ওরা রাঁধুনি। আপাত ছেড়ে দাও, নিলাম শেখ হলে তখন দেখা যাবে। 2 বার 10 কোটি। আর কেউ দাম বাড়াবেন? 10 কোটি 3 বার বিক্রি হয়ে গেল। ট্যাং শোনো, বাসান ফিরে বুড়ো কর্তা যদি রাগ করেন
বলো আমি তোমাকে জোর করেছি। আমিও হেরাজ বংশের রান্নার উত্তরাধিকারী, আমার ওই রান্নার খাতাটা চাই। আমি তার নিজের ছেলে, তার জন্য কিডনিও দান করেছি। তিনি বেশি হলে আমাকে 2-4 কথা শোনাবেন। হ্যাঁ হ্যাঁ, টাকাটা একটু বেশিই গেছে, কিন্তু বুড়ো কর্তা এখন ভালো আছেন। সব তোমার বাবার জন্যই। রাগ করলেও বাবাকে কিছু করতে পারবেন না। মা বাবা চিন্তা করবেন না, আমার পরিকল্পনা আছে। আকাশপাতি জ্বালিয়স, কে তোমাকে অধিকার দিয়েছে 1.5 কোটি টাকা দিয়ে একটা নোংরা খাতা কিনতে? শোনো, জিজাং পরিবার 1 পয়সাও দেবে না। তুমি যেহেতু আকাশপাতি জ্বালিয়েছ, তাহলে নিজেই ব্যবস্থা করো। দাদু, এই নিলামটা তাদের চোখে। আমি শীর্ষ ধনী পরিবারের বর নাতবু। আজ যে আকাশবাতি জ্বালিয়েছে সে আমি সং ইউটাং না, বরং শীর্ষ ধনী পরিবারের বর নাতবু। আপনি যদি এই খরচ মানতে না চান তাতে সমস্যা নেই। আমি তো অপমানিত হতেই অভ্যস্ত, কিন্তু জানি না আপনি পারবেন কিনা। বাবা, সারা জীবনে আমার আর কোনো শখ নেই, শুধু রান্না করতে ভালোবাসি। এখন কিডনিও নেই, রেস্তোরাঁও চালাতে পারি না, শুধু একটা রান্নার বি কিনে একটু গবেষণা করতে চেয়েছিলাম। আপনি এদি স্ত্রী কিনে না দেন, তাহলে আমার কিডনি ফিরিয়ে দিন, আমি আবার গিয়ে রেস্তোরাঁ খুলে সংসার চালাব। ওরা কি সত্যিই আমাদের ছেড়ে চলে যাবে? না, যাবে না। ম্যানেজার ওয়াং, তোমাকে বলেছিলাম ওদের দিকে নজর রাখতে। কি করলে তুমি? থাক, ব্যাখ্যা দিতে হবে না। ওদের বলে দাও বাকি টাকাটা জিজাং পরিবার দেবে। ছোট ম্যাডাম, কর্তা বলেছেন বাকি টাকাটা জিজাং পরিবার দেবে। বেয়াই 3 মাস আগেও রানরান ফাতে মাছ কাট। গায়ে একটা ভালো কাপড় ছিল না, আর এখন জিজাং পরিবারে অমনদাপ। আগে জানলে ওর সাথে ভালো ব্যবহার করতাম, কিন্তু আজ সে নিজে থেকেই এগিয়ে এসেছে। এটা কি সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত নেয়? ওই সুযোগটা ধরে সম্পর্ক ঠিক করতে পারলে লাভের অভাব হবে না। ইউথাং কাগজপত্রের কাজ সে। ওই নাও তোমার হীরার ব্রোচ। এসো, মা পরিয়ে দিচ্ছি। ওই যে ওই ঘটিটা। ধন্যবাদ। দাদার হাতে খুব মানিয়েছে। মা, বাবা, আজকে ধন্যবাদ ব্রোচটা কেনার জন্য। আরে ও তো ক্রাই উচিত। তুমি পছন্দ করলেই আমি খুশি। বাবা, তুমি তো বলেছিলে নিলামে আমার জন্য কিছু কিনবে, কিন্তু শেষে আমার জন্য কিছুই কিনলে না, ওর জন্য কিনলে। এত চেঁচাচ্ছ কেন? ইউথাং কি তোমার নিজের বর বোন না? একটা জিনিস কিনে দিলে কি অমন হলো? সে আবার কেমন বোন? মানুষের পেটের সন্তান না, একটা ছোট আদুরে। অনেক আগেই বাড়ি থেকে বের করে দিয়েছে। ও কি অধিকারে আমার টাকায় জিনিস কিনবে? সংরু, ওই কথা বলার সময় একটু সাবধান। তোমরা বাবা ছেলে আজ কি হয়েছে? সবাই তার দিকেই কেন? সে তোমাদের কি মন্ত্র পড়েছে? সে আবার কি এমন জিনিস? আমার পছন্দ না হওয়ায়। জিয়াং মুয়ান, এই গেও মেয়েটা অনেক আগেই বস্তিতে পচে মরত। তোমার কি হয়েছে? ইউথ্যাং আর জিয়াং সাহেবের বিয়ে। দাদিমার ঠিক করা, তোমার সাথে কি সম্পর্ক? বাবা আমাকে মেরেছে। ভালোই করেছে, আর বাজে বকলে আমিও মারব। তোমরা দেখে নিও। তোমার ছোট বোনটা ছোট, কিছু বোঝে না। ঘরে তুমি ওকে মারো, গালি দাও, অপমান করো। আমরা মা মেয়ে সব সয়েছি। কিন্তু এত মানুষের সামনে তুমি কি তোমার বাবাকে একটু সম্মান দিতে পারো না? আমি জানি আমার অবস্থান সম্মানজনক নয়, কিন্তু সংসারে আমারও কিছু ত্যাগ আছে। যতই হোক, এত মানুষের সামনে এভাবে অপমান করা ঠিক না। কথায় কথায় দুর্বল সাজার নাটক এমন কত দেখেছি, কিন্তু এমন নির্লজ্জভাবে দোষ চাপিয়ে নরম সাজার ভান। এত বানানো অভিনয় সত্যিই বিরল। তোমার এই স্তরের মানুষ আমাদের ব্যবহার করতে চাও, লজ্জাও করে না। দেখতেই তো পাচ্ছ, উপপত্নী হয়ে ঘরে ঢোকা ভদ্র গৃহকর্ত্রীর মতো আচরণ। কেউ কি এমন করে? তোমরা জানো না, শুধু উপপত্নী নয়, আগে ম্যাসাজ পার্লারে মানুষের পা ধুয়ে দিত।
আহা কি লজ্জার কথা। মিংজে, মায়ের হয়ে কিছু বলো। ভাবলাম কে আবার, এই তো সং মিংজে। আমার ছেলের বন্ধুর বন্ধু। এই জন্যই আমার ছেলে ইদানিং রাতে ক্লাবে গাড়ি ছোটায় তোর মতো মানুষের সঙ্গে মিশে। আহা তাই তো। আমার ছোট ছেলে সময় পেলেই তোর বাড়িতে ছোটে। বাসায় গিয়ে ওকে বলতে হবে এই পা ধোয়ার দাসীর উপপত্নীর ছেলে থেকে দূরে থাকতে। মিংঝে, সানা আন্টি, আমি আমার বাবার প্রথম স্ত্রীর নিজের ছেলে। তোমার সাথে তেমন পরিচয় নেই, তাই তোমার আর আমার বাবার বিয়ে নিয়ে আমি কিছু বলতে চাই না। শুনলে তো, প্রথম স্ত্রীর ছেলে, ও কেউ মানে না। ভদ্রমহোদয়গণ, এই মাত্রের ঘটনায় আপনাদের শান্তি নষ্ট হওয়ায় দুঃখিত, সত্যি দুঃখিত। তবে একটা বিষয় আমাকে পরিষ্কার করে বলতে হবে, আমি আর আমার ভাই দুজনেই আমার বাবা আর তার প্রথম স্ত্রীর নিজের সন্তান। শুধু আমার ভাইটা ভদ্র বলে সান আন্টিকে অনেক সম্মান করে, তাই বাইরের লোকজন ভুল করে ভাবে ওদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। মিস সং, আমরা তো জানি গতবারের পার্টিতে দেখলাম ছেলে মা দুজনে মায়ের মতো ডাকাডাকি করছে। আমরা ভেবেছিলাম নিজের ছেলে, জানলাম তো রক্ষিতা হয়ে ঢুকেছে। আহা, 10 মাস পেটে ধরে জন্ম দেওয়া মাকে চেনে না, রক্ষিতাকে মা ডাকে। এ তো চোরকে মা বানানো। লজ্জাও করে না লোকটার। আমি তাহলে আগে উঠি। আরে ওই হে ইউটাং, তাহলে বাবা আগে যাই, পরের বার বাড়ি হলে আমি নিজে আপ্যায়ন করব। ওয়াং ম্যানেজার, জি বার্মিস। সং মিংজে চোরকে মা বানিয়েছে। এই খবর ছড়িয়ে দাও। আর সং পরিবারের বড় ছেলে নাকি পা ধোয়ার দাসীর সন্তান, এই দুটো খবর ওর সার্কেলে ছড়িয়ে দিতেই হবে। বিশেষ করে ওর প্রধান শত্রুদের কানে পৌঁছে দাও। জি। আর সং মিংজেকে জানিয়ে দাও সান মেইফাং নাকি গর্ভবতী। আচ্ছা, সবাই প্লিজ এখানেই থাকুন। আরে একটু দাঁড়ান, তোমার বুঝের মনে হয় একটু সমস্যা হয়েছে। হ্যালো ছোট মেয়ে, এই যে মশাই, আপনি কে? আমি হি বিংছেং, হি রাজকীয় রান্নাঘরের ত্রয়োদশ বংশধর। আরে ঘাবড়েও না, আমি বিশেষ করে শেফ জিয়াংজের খোঁজে এসেছি। আমি সেই বহুদিন ধরে শুনছি শেফ জিয়াং ছোট রেস্টুরেন্ট চালিয়ে কি অসাধারণ কাজ করছেন। আজ দেখলাম সত্যি রেস্টুরেন্ট ব্যবসার উঠতি তারকা। তুমি কি রাজি হবে আমার শিষ্য হয়ে হি রাজকীয় রান্নাঘরের চতুর্দশ বংশধর হওয়ার জন্য? বুড়োর হিসাবটা দারুণ তো। ছোট মালকিন, কথাটার মানে কি? আমার বাবা যদি আপনার শিষ্য হন, আপনারা 10 কোটি টাকা পাবেন। শুধু রেসিপির খাতাই না, দেশের শীর্ষ ধনীর জামাইয়ের গুরু হওয়ার আদালে কত সুবিধা তা তো আপনিই জানেন। মুখে শুধু শিষ্য করার কথা, 1 টাকাও খরচ নেই, নামও আছে, লাভও আছে। আপনার এই হিসাবটা বড্ড বেশি চালাক, তাই না? আরে ছোট মালকিন, আপনি বাড়িয়ে বলছেন। শেফ জিয়াং এখনো আমার হে বংশের শিষ্য হননি, তাই রেসিপির খাতা পেলেও কোনো লাভ নেই। কিন্তু উনি যদি আমার শিষ্যত্ব গ্রহণ করেন, তাহলে তো আপনজন হয়ে যাবেন। আপনি কি মনে করেন আমি তখনও কিছু লুকাব? কে বলল আমার বাবা হেরাজকীয় রান্নার প্রকৃত উত্তরাধিকারী নন? মানে? আমার বাবা জিয়াং গুজিয়াং শুধু হেরাজকীয় রান্নার প্রকৃত উত্তরাধিকারী নন, উনি দ্বিতীয় প্রজন্মের সরাসরি শিষ্য। 2-3 প্রজন্মের সরাসরি শিষ্য? ঠিক তাই, স্বয়ং হে সুয়াংশীর সরাসরি শিষ্য। ছোট মালকিন মজা করছেন নাকি? আমাদের হে বংশের পূর্বপুরুষ হে সুয়াংশী তো 1000 বছরেরও আগে মারা গেছেন। উনি কিভাবে সরাসরি শিষ্য করলেন? আমি যা বলছি তাই সত্যি। কেন, কিসের জোরে? এই জোরে যে উনি যা রান্না করেন সব আমার পছন্দের। ছোট মালকিন, আপনি তো এখন তর্কের নামে জোরাজুরি করছেন। চেয়ারম্যান হে, আপনার বংশের গুরু কি আপনাকে কখনো বলেননি উনি কেন রান্না করতেন? অবশ্যই পৃথিবীর সব সেরা খাবার নিখুঁতভাবে রান্না করার জন্য, রাজকীয় রান্নার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাকে খুশি করে খাওয়ানোর জন্য। ছোট মালকিন, আপনি রাজি না হলে রাজি নন, কিন্তু আমাদের চেয়ারম্যান 80-র বেশি বয়সী, তাকে এভাবে খোঁচানোর কি দরকার? আমি ওকে খোঁচাচ্ছি না, যেটা আমার মুখের স্বাদ মেটাবে। আমাকে খুশি করে খাওয়াবে, সেটাই আসল হিরাজকীয় রান্না। ছোট মালকিন,
আপনি তাকে গুরু মানতে চাইছেন না সেটা আমি বুঝি, কিন্তু আপনি আমাদের হিবংশের পূর্বপুরুষকে নিয়ে ঠাট্টা করতে পারেন না। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে নিজেই পাতালে গিয়ে সুয়াংশীকে গিয়ে জিজ্ঞেস করুন। সাং ইউটাং, অত বাড়াবাড়ি করো না। আমি স্বীকার করি তোমাদের জিজাং পরিবারের ইউনচেনে কিছু প্রভাব আছে, কিন্তু আমাদের হি পরিবারও কম যায় না। অকারণে আমাদের হি পরিবারের পূর্বপুরুষের স্মৃতি চিহ্ন চিনিয়ে নিয়েছে, সেটা ফেরত না দিলেও চলবে। এখন আবার অমন অপমান করছ। স্তি কি আমাকে হি বিংছেংকে অতটাই গেলার পাত্র পেয়েছ? চিনিয়ে নেওয়া মানে কি? এটা কেনা হয়েছে আসল টাকা পয়সা দিয়ে, তোমার যুক্তি অনুযায়ী। নিলামে যে দাম হাঁকায় সবকিছু তারই হয়ে যায়। তুমি কে? আমি কে সেটা তোমার জানার দরকার নেই, শুধু জেনে রেখো আমার পদ বিগু। ভিআইপি রুমে যে বসে আছে তার পুতবিগু? সে এটা আমার আর শেফ জিয়াংজের মধ্যে ব্যাপার, তোমাদের গুপরিবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। আজ আমি এর মীমাংসা করবই। তুমি কি করতে পারো? তুমি এখানে এত লোক দেখছে, এই পাণ্ডুলিপিটা জিয়াং পরিবারের লোকেরাই কিনেছে। ওরা চাইলে বাসায় নিয়ে গিয়ে জ্বালিয়ে ছাই করবে, তাতেও তোমার কিছু যায় আসে না। আচ্ছা, তুমি ঠিক বলেছ, ধরে নিচ্ছি, কিন্তু আমি এখন টাকা দিয়ে এটা কিনতে চাইলে অন্যায় কি? 10,000 কোটি টাকা। মিস্টার গু মজা করছেন নাকি? মিস্টার হে, আমার বাবা একজন বাবুর্চি। এই পাণ্ডুলিপিটা কেনা আসলে বিশেষ একটা উদ্দেশ্য আছে, তাছাড়া সংস্কৃতির ধারা আর আবেগের কোনো দাম নেই। আপনার ভালোবাসা ব্যর্থ হবে মনে হচ্ছে। এখনো পালাওনি? ধন্যবাদ মিস্টার গু। ও, তোমার কি মনে হচ্ছে ওকে একটু চেনা চেনা লাগছে? হ্যাঁ, একটু যেন কোথায় দেখেছি, আর গলাটাও চেনা চেনা লাগছে। মিস সম, আমার কাজ আছে, আমি এখন যাই। না, যত দেখছি তত চেনা লাগছে। কুয়োখিয়াং, তুমি গিয়ে দেখো তো। হ্যালো, আমি কি ভুল দেখলাম? আসলেই মিয়েন হঠাৎ করে নিজে নিজে হাঁটতে শুরু করল কি করে? আসছি। দাদি, কাকা কাকি, ভাই বোন সবাইকে শুভ সন্ধ্যা। হাঁটু গাড়ো। আমি কি অপরাধ করলাম? কেন হাঁটু গাড়ব? বাবা, মেয়েটা ছোট, কিছু বোঝে না, ওসব আমারই কাজ। বাবা, আমি নিজেই সামলাব। ইউঠাং, নিলামের ঘটনা আমরা সব শুনেছি। তুমি বাইরে এত বাড়াবাড়ি করেছ, লোকে আমাদের জিয়াং পরিবারের নামে। আবারও কথা বলছে। তুমি তো একজন নাচওয়ালি রক্ষিতা। তোমার সাথে কে কি আমরা ই করলো? সামথিং টাইম, তুমি কি পাগল হয়েছ? তোমাকে কে সাহস দিল এভাবে আগুন জ্বালাতে, যদি কেউ জেদ ধরে বসত? তুমি কি জিয়াং পরিবারকে শেষ করে দিতে চাও? এখন ভুল স্বীকার তো দূরের কথা, আমার মাকেও মারতে সাহস হলো। আমার যখন খুশি জ্বালাব। তোমার মতো উপপত্নীর ছেলের সাথে এর কি সম্পর্ক? আর আমি আমার নিজের বাড়িতে একজন বাইরের মানুষকে মারব না তো কি করব? কিন্তু তুমি নিলামে গিয়ে এভাবে আগুন জ্বালাতে পারো না। আমি একজন অল্প বয়সী বউ, একজন সতীসাধ্বী। ঐতিহ্যবাহী নারী। যদি কর্তা নিজে তার দায়িত্ব ঠিকমতো পালন করতো, আর একজন বাবারও যদি দায়িত্ব জ্ঞান থাকতো, তাহলে আমাকে নিলামে গিয়ে এভাবে লোকসম্মুখে আসতে হতো না। আমি কি তোমাকে পাঠিয়েছিলাম? উল্টো আমাকেই দেশ দিচ্ছ। দাদু, আমি শুধু একটা প্রশ্ন করব। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি আপনার উপপত্নীর ছেলের পেছনে কত টাকা খরচ করেছেন, আর আমার বাবার পেছনে কত খরচ করেছেন? এটা তুমি প্রসঙ্গ ঘোরাচ্ছ। আপনি হিসাব করেননি, তাহলে আমি হিসাব করে দিচ্ছি। ছোটবেলা থেকে উপপত্নীর ছেলে ভাই আন্তর্জাতিক কিন্ডারগার্টেনে পড়েছে, 6 কলা শিখেছে, পরে সরাসরি বিদেশে উচ্চশিক্ষা নিয়েছে। বাংলো থাকে, দামি গাড়ি চালা, কোনটাই কি জিয়াং পরিবারের টাকায় হয়নি? তাতে কি হয়েছে? কোন পরিবার অমন করে না সন্তান মানুষ করার জন্য? তাহলে আমার বাবা কি কখনো সন্তান ছিল না? অথচ ছোটবেলায় তাকে এতিমখানার দরজায় ফেলে দেওয়া হয়েছিল। 2য় শ্রেণীতে পড়া ছেড়ে দিতে হয় 10-12 বছরের বাচ্চা। আবর্জনা কুড়িয়ে কাজ করতো, একবেলা খেলে তো আরেক বেলা খেত না। কষ্টে একটা হোটেলে রাঁধুনির কাছে রান্না শিখতে শুরু করলো। দিনরাত কেটে পায়ে ধরে সেবা করে কাটিয়ে দিল 10-12 বছর। তবেই না চুলায় হাত দেওয়ার অনুমতি পেল। আর উপপত্নীর ছেলে ভাই কোটির বিয়ে করে দেশে ফিরেই গ্রুপের এমডি। আর আমার বাবা মায়ের সঙ্গে বিয়ের সময় একটা ভালো নতুন জামাও ছিল না। ওরা ফেরার আগে উপপত্নীর ছেলে ভাইয়ের একদিনের খরচ আমার বাবা মায়ের পুরো 1 বছরের আয়ের সমান ছিল।
থামো আর বলো না। তাহলে তো গো খিয়াং আমাকে ঘৃণাই করে। সব আমার দোষ, তখন তোমাকে এতটাই ভালোবাসতাম। আবার চাপের মুখেও পড়েছিলাম। তোমার সঙ্গে থাকতে পারিনি, তাই কষ্ট চেপে নিজের সন্তানকেই পাঠিয়ে দিলাম তোমার পাশে থাকার জন্য। যথেষ্ট হয়েছে, থামো। আমি জানতাম তুমি এখন আফসোস করছো। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, তাতেও কি হবে না। তুমি এদি যেতেই চাও, আমি কখনো আটকাব না। মা, মা তুমি ঠিক হয়? চাচা চাচি, চিন্তার কিছু নেই। একটা সুচ নিয়ে দুটো খোঁচা দিলেই হবে, এ তো চাইনিজ মেডিসিন। আমি করছি। আমার কাছে সুচ আছে। আমার হাত খুব নিখুঁত, এক খোঁচাতেই জ্ঞান ফিরবে। ওরে বুড়ো, তুমি কি দেখেছো ওই উপপত্নীর ভাবসাবো? আমাদের বাড়ির উল্টো দিকের ওই ম্যাসাজ পার্লারের মেয়েগুলোর মতো। একদম একই রকম। দেখতে সুন্দর বটে, কিন্তু বয়স একটু বেশি। একটু অদ্ভুত লাগছে, তাই না? কি সব কয়? বিষয় বদলিও না, আকাশপাতির কথাটা বলো। জিনিসটা ভেতরে আনো। চাচা 50 বছর ধরে মাংস খেয়েছে। এবার আমার বাবারও উচিত তোমার ফেলে দেওয়া উচ্ছিষ্টটুকু খাওয়া। আমার বাবা কষ্ট করে রান্নার হাত শিখেছে, তারপর দাদাকে কিডনি দিতে গিয়ে এখন ছোট্ট একটা রেস্তোরাঁও চালাতে পারছে না। আমি এই শেফের রেসিপিটা কিনেছি। ওর জন্য রাজকীয় রাঁধুনির উত্তরাধিকারীর নাম এনেছি, শুধু এই ভয়ে যে যেদিন তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে, সেদিন রাস্তায় পড়েও বাবা যেন পুরনো কাজে ফিরে গিয়ে আমাদের সংসারটা চালাতে পারে। তোমার কি মনে হয় এটা বাড়াবাড়ি? আমি রাজি না। তুমি কত শিক্ষার টাকা খরচ করেছো, কোম্পানিতে কতবার ভুল করে শিখেছো, তবেই না আজকের এই অবস্থা। এই আকাশবাতির টাকাটা বাবার শিক্ষার খরচ হিসেবেই ধরো। এটাও কি কাটতে চাও? ছবি তুলেছ তো তুলেছ। এই টাকাটা পরিবারের শিক্ষা তহবিল থেকে দেওয়া হোক, ধরো ওটা গোপচ্যাংকে দেওয়া শিক্ষার ক্ষতিপূরণ। ওপরে অন্য কিছু করলে করুক। বাবা, বড় ভাই তো প্রাইমারিও পাস করেনি, ও কি করবে? খিঙ্গিয়রে, তুই 50 বছর ধরে মাংস খেলি, তোর বড় ভাইকে একটু তোর ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেতে দিবি না? সাভাসে। ব্যাস, এই পর্যন্ত। তুমি আর কি করতে চাও? দাদু, আমি স্বীকার করছি, নিজের ইচ্ছায় বাতিঘর জ্বালানোটা আমার ভুল ছিল। কিন্তু আপনি তো আমাকে জিজ্ঞেসই করেননি কেন আমি সেটা করলাম। তোমার কি বার্ধক্যজনিত ভুলে যাওয়ার রোগ হয়েছে? তুমি না বলেছিলে বড় বাবাকে একটা নিশ্চয়তা দিতে হবে? যেহেতু আমার কাছে টাকা নেই, তাই এই টাকা বাড়ি থেকে দিতে হবে। তোমার কাছে টাকা নেই আর তুমি বাতিঘর জ্বালালে? তোমার মাথায় গোবর আছে নাকি? খুব ভালো প্রশ্ন। তাহলে আমার কাছে টাকা নেই কেন? জাবলার সরাসরি বলো। এই প্রশ্নের উত্তর আমার ছোট চাচিকে জিজ্ঞেস করতে হবে। আমার স্বামী মুয়েন চুক্তির আলোচনা করতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। শ্রম আইন অনুযায়ী এটা কর্মক্ষেত্রে দুর্ঘটনা হিসেবে গণ্য হওয়া উচিত। আর তা না হলেও আমাদের জিয়াং পরিবারের একটা মেডিকেল ফান্ড থাকার কথা। তাহলে কেন আমার স্বামী ইকুতে পড়ে আছে? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সবচেয়ে কঠিন সময়ে অ্যাকাউন্ট থেকে টাকা বের হচ্ছে না। শেষ পর্যন্ত আমার শাশুড়ি নিজের জমানো টাকা দিয়ে খরচ চালিয়েছেন। আমার শাশুড়ি আপনার সাথে কথা বলেছিলেন, আপনি বলেছিলেন অ্যাকাউন্টে সমস্যা হয়েছে তাই টাকা তোলা যাচ্ছে না, কিন্তু যে টাকা দেওয়া হয়েছে তা পরে ফেরত দেওয়া হবে, শুধু অনুমোদনের দরকার। অর্ধেক বছর পেরিয়ে গেল। অনুমোদনের কি অবস্থা? ইউঠাং, জানি তুমি গ্রামে গরিব জীবন কাটিয়েছ, কিন্তু তার মানে এই না যে মুখ খুললেই টাকার কথা বলবে। না জানলে লোকে ভাববে তুমি আমাদের বাড়িতে শুধু টাকা আর সম্পত্তির লোভেই বিয়ে করেছ। আমার শ্বশুরের একটা কিডনি নেই, তাকে সারা জীবন ওষুধ খেতে হয়। তিনি সংসার চালাতে পারেন না। আমার শাশুড়িকে সারাক্ষণ তার সেবা করতে হয়, তাই তিনিও বাইরে কাজ করে সংসারে টাকা আনতে পারেন না। আমার স্বামী মুয়েন জিয়াং পরিবারের জন্য দিনরাত খেটেছে, আর আজ জীবন মৃত্যুর সাথে লড়ছে। যদি চাচি বলতেই চান আমাদের কথা, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমাদের পুরো পরিবারটা বৃদ্ধ, অসুস্থ, অক্ষম, নারী আর শিশু, আমরা সত্যি কোথাও যাওয়ার জায়গা পাচ্ছি না।
তাই চাচির কাছে করজোড়ে অনুরোধ, দয়া করে আমাদের একটা পথ দেখান। সাং ইউতাং, জিজাং গুজিয়ান শুধু দাদাকে একটা কিডনি দিয়েছে তাই না? কি অমন বার করা, তোমার অমন ভাব করা বন্ধ করো। যেন গোটা বিশ্ব তোমাদের কাছে ঋণী। ইউতাং পূর্ণ কথা আছে, উপকার করে তার বদলা চাওয়া উচিত না। আর বড় ভাই তো নিজের বাবার জন্যই কিডনি দিয়েছে। তুমি সবসময় মুখে এনে থাকো, এটা তো সুযোগ নেওয়ার মতো আচরণ। অকৃতজ্ঞতাই বাড়ে। তুমি উপপত্নীর ছেলে চাচা, আপনি তো শুধুই একজন উপপত্নীর ছেলে। জিয়াং পরিবার আপনাকে মানুষ করার জন্য যে টাকা ঢেলেছে, সব কি কুকুরের পেটে গেছে? আপনাকে দিয়ে কিছু হবে না। কুকুরের বাচ্চা কখনো মল খাওয়া ছাড়ে না, কিন্তু উপকার স্বীকার করা তো মানুষের সর্বনিম্ন নৈতিকতা। জিয়াং পরিবার একটা পুণ্যবান পরিবার। এমনকি অচেনা কাউকেও সাহায্য করে, আর যিনি উপকার করেছেন তাকে তো করবেই। বড় বউ কথা বলছেন, বসে আছেন কেন? উঠে দাঁড়ান। কেন পুরো 6 মাসেও অগ্রিম দেওয়া চিকিৎসার খরচের হিসাব মেলানো হলো না? আপনি এই ফাউন্ডেশনের চেয়ারপারসন হয়ে কি করছেন? হয় আপনি ইচ্ছা করে আটকে রেখেছেন, নয়তো আপনি অযোগ্য। গৃহকর্ত্রী হিসেবে যদি ন্যায্য ও নীতিপরায়ণ হতে না পারেন, তবু কিছু শোধরানোর সুযোগ আছে। কিন্তু যদি হিসাবও সামলাতে না পারেন, তাহলে সংসার চালানোর অধিকার কিসের? উত্তর দিন। ইউতাং যথেষ্ট হয়েছে। আমি এখনো আপনার কথা বলিনি। আগে ঘর সামলাও, তারপর বাইরে। এই সংসারের অবস্থা দেখুন, কি বিশৃঙ্খলা। আপনি কর্তা হয়ে কিভাবে এমন একজনকে গৃহকর্ত্রী নির্বাচন করলেন? নীতিজ্ঞান নেই, তার উপর অযোগ্য, নীতিহীন আর অযোগ্য। এটাই তো সংসার ধ্বংসের শুরু। তুমি খুব বকবক্রয়। আমার বকবক খারাপ লাগছে। এই সংসারের গোড়াতেই যদি পচন না ধরতো, তাহলে কি এত কিছু ঘটত? আমি এখন না বললে তোমরা সবাই মিছিমিছি সুখে ভাগ করবে। একবার পুরোপুরি পচে গেলে তখন আর কিছুই করার থাকবে না। ঠিক আছে, আজ থেকে তুমি এই সংসার সামলাও। কি? ও তো একটা অপরিপক্ক মেয়ে। তুমি বরং সংসারটা ভালো করে সামলাও, একটা অপরিপক্ক মেয়েকে দিয়ে। নিজের ভুল ধারণো। বাবা, আমি, দাদু, বৈধ জ্যেষ্ঠ পুত্রবধূ বেঁচে থাকতে নাত বউয়ের সংসার চালানোর কোনো অধিকার নেই। তুমি আসলে কি চাও? অবশ্যই আমার শাশুড়ি সংসার চালাবেন। এখন এই সংসারে এত বিশৃঙ্খলা। কারণ উপপত্নীর ছেলের বউ সংসার সামলাচ্ছে। বয়সের মর্যাদা আর সম্পর্কের নিয়ম আর ভাঙা চলবে না। লি শিউলান, ও তো প্রাইমারিও পাস করেনি, কি সংসার চালাবে? ও কি অক্ষর চেনে? তুমি কি বলছো? আমাদের ছোট্ট রেস্টুরেন্টের প্রতিদিন লাখ টাকার বেশি বিক্রি, সব হিসাব আমি করি। প্রতিদিনের বাজার সদাই, ভাড়া, বিদ্যুৎ, পানি বিল, আর ওই চেয়ার টেবিলের খরচ, পানীয়র হিসাব, প্রতিটা পয়সার হিসাব আমি পরিষ্কার রাখি। ওই তো শিউলানি সংসারটা গুছিয়ে রেখেছে। রেস্টুরেন্টের কাজ, ঘরের খরচ, প্রতিটা বিষয় হিসাব করেছিলে। মা, শুরুতে একটু অচেনা লাগতে পারে। আমি আছি আপনার সাথে, চিন্তা নেই। আজ থেকে শিউলানি এই সংসার চালাবে। কাইশিজা বছর সংসার সামলেছ, অনেক কষ্ট করেছ। তোমাকে ছুটি দিলাম। তোমার ভাবির সাথে কাজ বুঝিয়ে দাও। দাদু, আমি ভুল না করলে আমাদের জিয়াং পরিবারের গৃহকর্ত্রী একই সাথে জিয়াং চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারপারসনও হতে পারেন। শিউলান তো কয়েকটা অক্ষরও চেনে না, সংসার চালানোই যাক। ফাউন্ডেশনের চেয়ারপারসন, লোকে শুনলে হাসাহাসি করবে না? তাহলে কি করব? ও বৈধ জ্যেষ্ঠ পুত্রের বউ, ভবিষ্যতের গৃহকর্ত্রী। উপপত্নীর ছেলের বুকে দিয়ে সংসার চালালে আরো হাসির পাত্র হতে হবে। অত বাড়াবাড়ি করো না। শিউলান আসলেই ফাউন্ডেশনের চেয়ারপারসন হওয়ার যোগ্য নেই। সমস্যা নেই, আমি করব। আমরা শাশুড়ি বৌমা দুজনে, একজন ঘর সামলাক, একজন বাইরের কাজ। ইউটাং, তুমি এখনো ছোট, তোমার মর্যাদাও কম, পড়াশোনাও তেমন নেই। এই আগ্রহ থাকাটা ভালো কথা, কিন্তু ফাউন্ডেশন কোনো খেলনা নয়। এটা আসলে কি জিনিস তুমি হয়তো জানোই না। বুড়ি খালাম্মা, আপনি জানেন তো? তাহলে আমাকে বলুন। এই 3 বছরের ফাউন্ডেশনের হিসাবে প্রতি বছর প্রশাসনিক খরচের একটা খাত আছে, যা প্রায় 30 লাখ, কিন্তু শিল্পের রীতি অনুযায়ী সাধারণত 15 লাখের মধ্যে রাখাই যুক্তিসঙ্গত। তাহলে বাড়তি 15 লাখ গেল কোথায়? আচ্ছা আচ্ছা, থামো থামো। যদিও তোমার চাচি ফাউন্ডেশনের চেয়ারপারসন, আর চেন উপপত্নী ভাইস চেয়ারপারসন, কিন্তু এই বোর্ডে আরও কয়েকজন সম্মানিত নারী উদ্যোক্তা আছেন। তুমি এখনো তরুণ, আর এই এলাকায় একদম নতুন। সরাসরি চেয়ারপারসন হলে লোকে মানবে না। নাম সঠিক থাকলে সবকিছু সহজ হয়ে যায়। আমার বাবা জিয়াং পরিবারের বৈধ জ্যেষ্ঠ সন্তান, আমার স্বামী কমায় যাওয়ার আগে। গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমি চেয়ারপারসন হতে পারবো না কেন?
কি বলছিস কোন ভাই? রুইন তোমার এই বয়সে এখন বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। আমার মনে হয় ফাউন্ডেশনের দায়িত্ব ওদের হাতেই দিয়ে দাও। ভাইস চেয়ারপারসনের পদ আজ থেকেই ইউটাং সামলাবে। সময় করে ওর সাথে সব বুঝিয়ে দাও। আরে রে, শরীর খারাপ লাগলে সোজা হাসপাতালে চলে যাও। কিছুদিন সেখানেই থাকো। কোন ভাই? তোমার সাথে থাকার সময় আমি কখনো টাকা পয়সার কথা ভাবিনি। এখন তোমার শরীর ভালো না। আমি শুধু মন দিয়ে তোমার সেবা করতে চাই। শুধু চিন্তা হয় বলেই ছেড়ে দিতে পারছি না। আগে বোর্ডের কাজের হিসাবটা গুছিয়ে দাও। আমার দেখাশোনার জন্য লোক আছে। সবাই এখন যেতে পারো। ক্ষমতা হস্তান্তর শুরু হোক। আমি সত্যিই দেখতে চাই সাংই ঠ্যাংকা ওই নেগডে স্বভাবের পরিবারটার সাথে লড়ে পারবে কিনা। ইউটাং, এই সংসারটা তুমিই সামলাও। যা করতে বলবে আমি তোমাকে সাহায্য করব। মা, নিজেকে এত ছোট করবেন না। আমি দেখে শুনে নিয়েছি। প্রতি সপ্তাহে হিসাবপত্র দেখা ছাড়া আসলে আর তেমন কোনো কাজ নেই। আর আঙ্কেল ওয়াং আমাদের বাসায় এতদিন ধরে আছেন, কিছু না বুঝলে তাকে জিজ্ঞেস করতে পারেন। মেয়ের কাজে আর ঝামেলা বাড়িও না। ও এখন ফাউন্ডেশনের দায়িত্ব নিয়েছে। গরিব বাচ্চাদের সাহায্য করবে, বড় কাজ করছে। হ্যাঁ মা, মনে আছে তো মার্কেটে আপনাকে কি বলেছিলাম? জানি না মুইয়ান কবে জ্ঞান ফিরে পাবে। আজ আমি দেখেই নিলাম কি করতে পারো তুমি। হতে পারে খুব তাড়াতাড়ি। তাহলে আমিও চেষ্টা করে দেখি। একটার পর একটা ফাঁদ, ধাপে ধাপে পরিকল্পনা, সংসারে ভাঙন ধরানো। ছোট্ট একটা সুযোগ মাত্র। বাতি না জ্বালানোটা ছিল তো। নিজেদের অসহায়ত্ব দেখানো, কান্নাকাটি করে গরিবি দেখানোটা ছিল চুরি। সরাসরি বুকে চেয়ে নিষ্ঠুরতার দিকে তাক করা। একটার পর একটা চাপ দেওয়াটা ছিল জাল, যাতে সংসারের দায়িত্ব নিজের হাতে নিতে পারে। শেষ এখানেই নয়, ওর আসল লক্ষ্য ছিল চ্যারিটি ফাউন্ডেশন। মানুষ সারা জীবন ধরে লড়েও যেটা বুঝতে পারে না, ও এক রাতেই সব শেষ করে ফেল। আমার বউ তো সত্যি অসাধারণ, কি বুদ্ধি। হ্যালো বাস জিজাং, ট্রাক ড্রাইভারের স্ত্রী আর মেয়েকে আমরা খুঁজে পেয়েছি। ঠিক আছে, গোপনে তাদের থাকার ব্যবস্থা করো, কোনো ভুল করা যাবে না। ঠিক আছে। আরেকটা কথা, জিজাং কিনিউ আবার নতুন কিছু করছে। মনে হচ্ছে আমাদের হেংসিং এর সাথে যোগাযোগ করতে চায়। এখন তাদের পরিবার গৃহ পরিচালনার দায়িত্ব হারিয়েছে, হেংসিং এর কাছে আসা। আশা করাই যাচ্ছিল। আগে ওদের একটু ঝুলিয়ে রাখো। হেংসিং এর সাথে চুক্তির খবরটা ছড়িয়ে দাও। ঠিক আছে। সারাদিন খেটে একদম মরে গেছি। তাড়াতাড়ি গোসল করে ঘুমাই। এত সুন্দর লাগছে কেন? এত শক্তিশালী। দেখতে এত নরম একটা মেয়ে কিভাবে এত শক্তিশালী হতে পারে? খুব ভালো লাগছে। স্বামী কতদিন কোমায় থাকা রোগীর ভান করবে? নিশ্চয়ই ভান করছে, ভান। জিয়াং বরকর্তা, এই তো একটু আগে বেশ গরম ভাবেই চুমু দিচ্ছিলে। হঠাৎ আবার ঘুম পেল কিভাবে? নাকি বাচ্চা বানাতে চাও? হু, বানাও, এখনই বানাও।